কেটেছেন? ও কুণাল বাবু এখানে বসুন, বার করে দিন। বিধানসভায় বলবে কে, কালীঘাট তৃণমূল না ঋতব্রত তৃণমূল? এই নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো বিধানসভায়। দলের মুখ্য সচেতক ও ঋতব্রত তৃণমূলের সদস্য আক্রুজ্জামানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বসলেন কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন জায়গায় পৌঁছলো যে অধিবেশন চলাকালীন মার্শাল ডেকে কুণাল ঘোষকে বের করে দেন অধ্যক্ষ। বার করে দিন তো ওকে, বার করে দিন, বার করে দিন, একদম ইমিডিয়েটলি বার করে দিন, ওকে বার করে দিন। কোনো কথা শুনবেন না। শান্ত হয়ে বসুন। ঘড়ির কাঁটায় তখন দুপুর 3:09। স্বরাষ্ট্র দপ্তরের বাজেটের ওপর আলোচনার সময় ঋতব্রত তৃণমূলের বিধায়ক ও মুখ্য সচেতক আক্রুজ্জামানকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানান অধ্যক্ষ রথীন্দ্র বসু। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শ্রী আক্রুজ্জামান। সময় আপনার 12 মিনিট। স্পিকারের ঘোষণা আর আক্রুজ্জামানের বলতে শুরু করার মাঝের কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা যায় নিজের আসন ছেড়ে শটান উঠে আক্রুজ্জামানের দিকে এগিয়ে যাচ্ছেন কুণাল ঘোষ। আক্রুজ্জামান অবশ্য তা দেখতে পাননি, কারণ কুণাল ঘোষ বসেছিলেন তার অনেকটাই পিছনে। তিনি তার মতো করে বলতে শুরু করেন। মাননীয় অধ্যক্ষ মহাশয়, 68 নম্বর দাবির বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী আপনি আমার নামটা কেটেছেন? ও শুভেন্দু অধিকারী। ঘড়ির কাঁটায় তখনও দুপুর 3:09। সেকেন্ডে সেকেন্ডে বদলাচ্ছিল বিধানসভার ভিতরের ছবি। বক্তব্য চলাকালীনই ঋতব্রতপন্থী তৃণমূলের বিধায়ক আক্রুজ্জামানের সামনে গিয়ে শটান দাঁড়িয়ে পড়েন কুণাল ঘোষ। একেবারে হাত তুলে তাকে থামিয়ে দিয়ে প্রশ্ন করতে শুরু করেন। বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী আপনি আমার নামটা কেটেছেন? ও শুভেন্দু অধিকারী, আপনি আমার প্রতিমন্ত্রী নামটা বিশাল কেটেছেন লামা কেন? আপনি আমায় বলতে প্রত্যেক দিচ্ছেন না বার্ষিক কেন? ডিবেটের 2026-27 অর্থবর্ষে আক্রুজ্জামানের পাশে বসেছিলেন ফিরহাদ হাকিম। কুণাল ঘোষকে হঠাৎ এভাবে উঠে এসে বলতে দেখে মোবাইল ফোন থেকে মুখ তুলে খানিকটা হকচকিয়ে যান তিনি। বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী আপনি আমার নামটা কেটেছেন? ও শুভেন্দু অধিকারী, আপনি আমার প্রতিমন্ত্রী নামটা বিশাল কেটেছেন লামা কেন? আপনি আমায় বলতে প্রত্যেক দিচ্ছেন না বার্ষিক কেন? ডিবেটের কুণাল ঘোষ সামনে এসে দাঁড়ালেও তার দিকে একবারের জন্য মুখ তুলে পর্যন্ত তাকাননি আক্রুজ্জামান। নিজের বক্তব্য পড়তে থাকেন তিনি, কিন্তু কুণাল ঘোষ ছিলেন নাছোড়। বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী আপনি আমার নামটা কেটেছেন? ও শুভেন্দু অধিকারী, আপনি আমার প্রতিমন্ত্রী নামটা বিশাল কেটেছেন লামা কেন? আপনি আমায় বলতে প্রত্যেক দিচ্ছেন না বার্ষিক কেন? ডিবেটের এরপরে অধিবেশন কক্ষ জুড়ে শুরু হয় হই হট্টগোল। বাধ্য হয়ে বক্তব্য থামিয়ে দেন আক্রুজ্জামান। উঠে দাঁড়িয়ে পড়েন আক্রুজ্জামানের ডান দিকে বসে থাকা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উঠে দাঁড়িয়ে পড়েন বিজেপি বিধায়করাও। আপনি বসুন। দুপুর 3:10 কুণাল ঘোষকে শান্ত করার চেষ্টা করেন অন্যান্য বিধায়ক। হস্তক্ষেপ করতে বাধ্য হন খোদ স্পিকার। আপনি বসুন। কিন্তু কোনোভাবেই শান্ত করা যায়নি কুণাল ঘোষকে। এরপর পরিস্থিতি সামাল দিতে আসন ছেড়ে নেমে আসেন খোদ পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। ফের কুণাল ঘোষকে শান্ত করার চেষ্টা করেন স্পিকার। এই কুণাল বাবু এখানে বসুন। কুণাল বাবু এখানে বসুন। অধিবেশন কক্ষে তখন সবাই স্তম্ভিত। শঙ্কর ঘোষ, ধ্রুব সাহা, জগন্নাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিজেপি বিধায়করা পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন।
ফের একবার কুণাল ঘোষকে সতর্ক করে দেন স্পিকার। কুণাল বাবু, আপনি যদি না বসেন, আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি বার করে দিতে বাধ্য হব আপনাকে। কিন্তু কারো কোনো কথাই কার্যত কানে তোলেননি কুণাল ঘোষ। সবাই যখন দাঁড়িয়ে, তখন ওই ভিড়ের মধ্যে কুণাল ঘোষের থেকে সামান্য দূরে নিজের আসনেই বসে থাকতে দেখা যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। কুণাল ঘোষকে বারবার সতর্ক করেন স্পিকার। কুণাল বাবু, আপনি যদি না বসেন তাহলে আমি বার করে দেবো কিন্তু। এরপর কুণাল ঘোষ কিছু একটা বোঝানোর চেষ্টা করেন। আপনাকে কি বলছি, আপনি যদি শুনেও নেই কুণাল বাবু। দুপুর 3:11 মুখ্যমন্ত্রী তখন স্পিকারকে বলেন কুণাল ঘোষকে সাসপেন্ড করে দেওয়ার জন্য। আপনি যদি না বাড়ান, আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি কিন্তু সাসপেন্ড করে দেবো আপনাকে। দুপুর 3:11 ধৈর্য হারান বিধানসভার অধ্যক্ষ। বার করে দিন তো ওকে, বার করে দিন একদম ইমিডিয়েটলি বার করে দিন ওকে, বার করে দিন। দুপুর 3:12 এরপরই কুণাল ঘোষকে বিধানসভা কক্ষের বাইরে নিয়ে যেতে শুরু করেন মার্শালরা। দরজার দিকে ঠেলে নিয়ে যাওয়া হয় কুণাল ঘোষকে, কিন্তু তখনও অনড় ছিলেন কুণাল ঘোষ। বারবার বসে পড়ার চেষ্টা করেন। মার্শালদের সঙ্গে ধস্তাধস্তি হয় তাঁর। এরপর কুণাল ঘোষকে অধিবেশন কক্ষের বাইরে বের করে দেন মার্শালরা। শান্ত হয়ে বসুন। ধন্যবাদ। অর্থাৎ গোটা বিষয়টি ঘটে যায় 5 মিনিটের মধ্যে। এরপরই বিধানসভায় দাঁড়িয়ে কুণাল ঘোষের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। প্রতিবাদ অনেক রকম হয়, এখানে 5 বার 7 বার 8 বারের বিধায়করাও আছেন। এই রকম অসভ্যতা আমি বিধানসভায় আমরা আগে দেখিনি। আমরাও বিরোধী দলে ছিলাম, শাসক দলে ছিলাম, আছি। মাননীয় আখরুজ্জামান সাহেব এই বিধানসভার অনেক দিনের মেম্বার, প্রাক্তন মন্ত্রী। উনার বাবা হাবিবুর রহমান সাহেব মুর্শিদাবাদ জেলার আপামর মানুষের একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আজকে যেভাবে মমতাপন্থী তৃণমূলের একজন সদস্য তাকে কার্যত শারীরিকভাবে নির্যাতন করতে এগিয়ে গেছিলেন, আমি মুখ্যমন্ত্রী হিসাবে এবং লিডার অব দি হাউস হিসাবে এর তীব্র নিন্দা করছি। বিজেপি চাইছে সরকারও তারা চালাবে, বিরোধীটাও তারা চালাবে, পোষা বিরোধী। জানামায় বললেন কুণালদা, আপনার সঙ্গে আমার সম্পর্ক খারাপ না, কিন্তু আমার উপর ইনস্ট্রাকশন আছে, আমি আপনার নামটা দিতে পারবো না। এটা কোনো কথা? বিধানসভায় আমি একটা ইলেক্টেড। বিজেপির কয়েকজনকে দেখলাম যেন বি টিমকে আগলে রাখতে পুরো মরিয়া, দরদ উঠলে উঠছে। প্রতিবাদ করতে গেলে চ্যান্ডোলা করে বার করে দেবে। তাতে ওদের এক সিনিয়র বিধায়ক বললেন, আপনি এদিকে চলে আসুন, আমাদের সঙ্গে চলে আসুন, আপনার বলতে কোনো সমস্যা হবে না। প্রত্যেককেই মানুষ দেখছে এবং আগেও দেখেছে কে কি কি শব্দ কার বিরুদ্ধে ব্যবহার করেছিলেন, কি করেছিলেন, মানুষের জানা। এরা ওই সমুদ্রকে জীবিত দিতে এরকম অবস্থা আর কি। কে ঋত কে মৃত এটা নিয়ে ওদের মধ্যে লড়াই চলবে, আমাদের চোখ পড়ার নেই। আমরা চাই একটা দায়িত্বশীল সংগঠিত বিরোধী শক্তি থাকুক বিধানসভার মধ্যে। একদিনের জন্য অধিবেশন থেকে সাসপেন্ড করা হয় কুণাল ঘোষকে। বিধানসভা থেকে সাসপেন্ড কুণাল ঘোষ। লোকসভা থেকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিধানসভা থেকে সংসদ, কলকাতা থেকে দিল্লি, রাজনীতিতে উথাল পাথাল। এরই মধ্যে 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদের পর বুধবার রাগে, ক্ষোভে, অভিমানে কার্যত ফেটে পড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারের জন্য মমতা দি বাংলার নেত্রী হয়েছে।
কোনো রক্তের সম্পর্কের লোকের জন্য মমতা দিদি বাংলার নেত্রী হননি, এবং সেই লড়াইয়ের দীর্ঘকালের সাথী আমি। মঙ্গলবার শহীদ স্মরণের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভাষণ চলাকালীনই পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু শ্রীরামপুরের তৃণমূল সাংসদ দীর্ঘক্ষণ বক্তৃতা দিয়েছেন। এই অভিযোগে বিরক্তি প্রকাশ করেন তিনি। মঞ্চেই দুজনের বাদানুবাদ হয়। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে এসেছেন, অভিষেক আছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এই মহতী সভায়, তাদের অভিনন্দন জানাই। গত 2.5 মাসে এরপর বুধবার দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করার পাশাপাশি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কেও কড়া বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেক করে তার তো প্রবলেম হয়ে যাচ্ছে। আমাদের বাংলার মানুষ মমতার দিকেই তাকিয়ে আছে। মমতার দিদির জন্য লড়াই করতে আমি প্রস্তুত আছি, কিন্তু দিদিকেও বুঝতে হবে বাস্তবটা কি। দিদি যদি বাস্তব না বোঝে, তাহলে দিদি যে দল তৈরি করেছে, দিদি নিজের হাতে সেই দল শেষ করবে। দিদির যদি মনে হয় অভিষেক এসে বসে আছে কেন, এটা যদি দিদি বিরক্তের কারণ হয়, তাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া ভালো। শুধু অভিষেক নিয়ে থাকুক দিদি। তাহলে আমার জীবন যৌবন, আমার প্রফেশন, আমার সংসার সবই তো মমতা দিদির জন্য স্যাক্রিফাইস করেছি। 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদ নিয়েও নিজের অবস্থানে অনড় রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেউ তো কানের মধ্যে গুঁজেছে 1 ঘন্টা বক্তৃতা দিচ্ছে, আর দিদি এমনি এমনি করে ঘড়ি দেখালেই হবে। 1 ঘন্টা ধরে বলছে, 1 ঘন্টা ধরে বলছে, মেনে নেবো। আমি দিদিকে ভালোবাসি, দিদিকে শ্রদ্ধা করি, দিদির জন্য সবকিছু করতে রাজি আছি, কিন্তু দিদিকেও রিজনেবল হতে হবে। দিদি যদি মনে করে যে কোনো সময় বিরক্ত দেখাতে পারি পাবলিকলি সবাইকে এগেনস্টে, তাও হবে না। আর দিদি যদি মনে করে অভিষেক আর ডেরেক যা বলবে তাই চলবে, তাতেও হবে না। নেত্রীর সুসময়ের সময় আমি দূরে, নেত্রীর দুঃখের সময় আমি কাছে। যেই নেত্রী দেখলো অত ভিড় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বিরক্ত প্রকাশ আরম্ভ করলো। সেই একই থিওরি দিদির আরম্ভ হয়ে গেল। নেত্রীর সুখের সময় ববি হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, এই সব, সুদীপ বন্দ্যোপাধ্যায় সব রয়েছে। নেত্রীর খারাপ সময় তো আমি একা রয়েছি। আরজি করের সময় দলের মধ্যে কোন নেতা মমতা দিকে চিফ মিনিস্টার থেকে সরাতে চেয়েছিল? এটা সত্য, এটা বাস্তব। সে বাস্তবকে যদি না মানতে হয়, সেদিনকে আমি আর কুণাল দিদির পাশে ছিলাম, আর কেউ ছিল না। যে সরাতে চেয়েছিল সে কি এখন আছে? আপনাদের সঙ্গেই আছে। যাদের চিফ মিনিস্টার হওয়ার শখ ছিল তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশের ক্ষেত্রে একদা সতীর্থ থেকে বিরোধী অনেককেই পাশে পেয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দিদি শেষে একা থাকবে, কল্যাণ বাবুও থাকবে না, অভিষেক বাবুও থাকবে না। কল্যাণ বাবুর মতো একজন আইনজীবী বুঝতে পারলেন না? কখন বুঝলেন? যখন আধা গলা ধাক্কা খেলেন, যখন স্টেজের মধ্যে অপমানিত হলেন, তখন বুঝতে পারছেন। এখনো ছাড়ছেন না, কারণ আরো গলা ধাক্কা খাওয়া বাকি আছে, তারপর উনি ছাড়বেন। কল্যাণ আমার ঘনিষ্ঠ বন্ধু, মমতা ব্যানার্জি আমার দীর্ঘদিনের নেত্রী। তবে রাজনীতিতে একটা ন্যূনতম সৌজন্যতা থাকা ভালো। তো আমি যদি নিজেই প্রপার বিহেভ না করি, তাহলে পরে লোকেরা কি শিখবে? এবং কল্যাণ তৃণমূল কংগ্রেসের জন্যে খুব ক্রুশিয়াল টাইমে ফাইট করেছে। যখন একটা সিবিআই লড়ার জন্য দিল্লির কোনো উকিল ছিল না, সেই সময় কল্যাণ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ দিনের সৈনিক। কল্যাণদার বক্তব্যের উপর আমি বাড়তি কোনো কথা বলবো না। একটা সাদা কাগজ দিন, সাদা কাগজ কেউ দিন, আমি সই করে দিচ্ছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাবেন না। আমি দলের সৈনিক, আমি দল ছেড়ে যাব না। 2, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর একটা কথা বলেছেন, ওই 60 জন আর 20 জনের মধ্যে আমাকে ধরবেন না, অর্থাৎ বেঈমানদের মধ্যে আমাকে ধরবেন না। 2022 সালের জানুয়ারি মাসে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলের বাইরে এবং ভেতরে প্রকাশ্যে এবং দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুললেন, তখন রাজ্যের এক দোর্দণ্ড প্রতাপ মন্ত্রী আমায় বলেছিলেন যে আমাদের মধ্যে কল্যাণদা হচ্ছে একমাত্র বাঘের বাচ্চা, কারণ আমরা প্রত্যেকে যেটা মনে করি কল্যাণদা মুখ ফুটে সেটা প্রকাশ্যে বলে দেওয়ার সাহস রাখে। এহেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ বলছেন, প্রকাশ্যেই বলছেন, মমতাদিকে বুঝতে হবে কার জন্য দল আজ এই জায়গায় এলো।
দিদির যেমন ভাইপোর সঙ্গে রক্তের সম্পর্ক, তেমন আমরাও 40 বছর ধরে দিদির জন্যই কাজ করছি। আজ অভিষেকের জন্য তৃণমূল কংগ্রেস এত বড় ধাক্কা খাচ্ছে, অভিষেকের ঔদ্ধত্যের জন্য পার্টি ধ্বংস হচ্ছে। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এত বড় অভিযোগের প্রেক্ষিতে কুণাল ঘোষ বলছেন, কোট আনকোট, আমি কল্যাণদার মন্তব্যে কোনো কন্ট্রাডিকশন দেব না। কল্যাণদা পুরনো দিনের সাথী, সৈনিক, দীর্ঘদিনের সাংসদ নেতা। দেখুন, এমনিতেই নীরবতা হচ্ছে সম্মতির লক্ষণ, আর এ তো একেবারে সমর্থনের সুর যেন শুনতে পাচ্ছি। মনে রাখতে হবে, কুণাল ঘোষ কিন্তু এখনো আজও দলের মুখপাত্র। 3 বন্দ্যোপাধ্যায়ের মধ্যেকার বিষয়ে আমি চতুর্থ বন্দ্যোপাধ্যায়, এখানে কার্যত শ্যাম রাখি না কুল রাখি অবস্থা হতে পারতো, কিন্তু সত্যি কথা দলের কথা যেহেতু বলতে এসেছি, আমি একটাই কথা বলতে পারি, কল্যাণদা আমাদের প্রফেশনে অত্যন্ত সিনিয়র একজন অ্যাডভোকেট এবং দলের অত্যন্ত পুরনো বহুদিনকার, মানে তার দেখানো পথেই বহু মানুষ তৃণমূল কংগ্রেসে তারা রাজনীতি করেছেন। আমি এটা আশা করতে পারি যে আজকে যে মান অভিমান আবেগের কারণে কিছু কথাবার্তা কল্যাণদা বলেছেন, আশা করতে পারি আগামী দিনে এই জিনিসটা থাকবে না, এটা মিটমাটটা হয়ে যাবে। কিন্তু এটা অনেকবার মান অভিমান নয়, বলছেন এই নির্বাচনী ভরাডুবির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী, তার জন্য চোর শুনছি, মানে এটা এরম নয় যে মান অভিমান খুব হালকা কথা হয়ে গেল। এটাও তো ঘটনা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন সোনারপুরে গিয়ে বিজেপির আক্রমণের মুখে পড়তে হয়েছিল, পরদিন কল্যাণদাই কিন্তু এবং যখন সিআইডি মমতা বন্দ্যোপাধ্যায়ের উঠোনে পৌঁছে গেল, তখন ফ্লাইট সোজা এয়ারপোর্ট থেকে ডিরেক্ট ওখানে এসে তিনি রোখার চেষ্টা করেছেন। সেই কারণেই আমি আপনাকে বলছি যে আমার ধারণা কল্যাণদা আজকে আবেগের কারণে যাই রাগের কথা বলে থাকুন না কেন, এই মুহূর্তে যদি পুনরায় কোনো রকম অভিষেক বন্দ্যোপাধ্যায় হন, মমতা বন্দ্যোপাধ্যায় হন বা দলের ওপর কোনো আক্রমণ নেমে আসে, তিনি আবার তার ভূমিকা দিয়ে অবতীর্ণ হবেন, সেখানে তার কোনো রকম আজকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য মামলা আজকেও অ্যাপিয়ার করেছেন। আমরা বলছি না, মানে সশরীরে গিয়ে লড়ে নেওয়ার যে ব্যাপারটা, আমার ধারণা এক্ষুনিও যদি কোনো ঘটনা ঘটে, কল্যাণদা সর্বাগ্রে গিয়ে সামনে থেকে কিন্তু তাদের নেতৃত্ব দেবেন। দ্বিতীয় কথা বলি, দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলছেন বা বাকিরা যা বলছেন, আজকে ব্যাপারটা দাঁড়িয়ে গেছে যে সব ব্যাটাকে ছেড়ে বেড়ে ব্যাটাকে ধর। মানে যেহেতু ফলাফল খারাপ হয়েছে, যদিও সেই ফলাফল খারাপের নিয়ে আমার একটা আলাদা বক্তব্য আছে, আপনি জানেন, কিন্তু তা সত্ত্বেও এই যে সবাই মিলে একজন ব্যক্তিকে যে চেপে ধরছে, এটা কি খুব ঠিক হচ্ছে? মানে আমি একটু ভেবে দেখতে অনুরোধ করব যে সবার সব ঠিক, একমাত্র একটা ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দাও, এবং চাপিয়ে দেওয়া মাত্র আমরা সব একদম মানে আমাদের আর কোনো দায় রইল না। কোথাও গিয়ে কি মনে হয় এটা একটা অন্যায় করা হচ্ছে? আমি যদি ধরে নিই যে হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে সব দায়িত্ব নিয়ে কাজ করেছিলেন, 21 সালেও তিনি করেছিলেন। আপনি খেয়াল থাকবে 2019 সালে যখন লোকসভায় রেজাল্ট খারাপ হয়, 21 সালের মাঝের যে 2 বছর 1.5 বছর সময়টা অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে আইপ্যাককে আনা, প্রশান্ত কিশোরকে আনা, বাকি কাজকর্ম অনেকাংশেই তিনি দায়িত্ব নিয়ে করেছিলেন। এবং এই ফলাফলের পর যখন বিজেপি প্রায় নিশ্চিত যে তারা 200 আসন পাচ্ছে, তারপর কিন্তু এই সিনিয়র নেতারাই তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। আজকে যেহেতু, তাহলে কি বলছে, এখন যারা সমালোচনা করছেন তারা অকৃতজ্ঞ? আমি তাদের সমালোচনাটাকে ছোটও করছি না, আমি তাদেরকে অকৃতজ্ঞ বলছি না। এখন তো আয়দারের প্রশ্নে চলে গেছে। আমি সেই জায়গাটাই বলছি, আমার একটাই পয়েন্ট, আমাদের রাখুন নয় অভিষেককে রাখুন। এই যে সবাই মিলে একজনকে আক্রমণ করাটা, এটা কোথাও গিয়ে আমার মতে অন্যায় হচ্ছে। যদি দায় স্বীকার করতে হয় প্রত্যেকের করা উচিত। আমি অত্যন্ত ক্ষুদ্র ব্যক্তি, আমি দায় স্বীকার করতে হলে আমাকেও করতে হবে। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে যে ওনাকে বাঁচতে হবে, নেত্রীকে বাঁচতে হবে, যে রক্তের সম্পর্ককে রাখবেন নাকি এতদিনের অনুগত কর্মীদের রাখবেন, সেটা নিজের ক্ষেত্রে বলেছেন। কিন্তু আপনার কি মনে হয় সার্বিক ক্ষেত্রে এই ফাইনাল কল নেওয়ার সময় এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়? একদম কল্যাণদার সঙ্গে আমি একমত। মমতাজি যতদিন না অভিষেককে সরাবে, ততদিন 1 ইঞ্চি জায়গা তৃণমূলের থাকবে না বা মমতার দিক থাকবে না বাংলায় মানুষের কাছে। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, আপনি বলছেন এই সমস্ত কিছুর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী। আমি বলছি, আপনারা যখন তৃণমূলের হয়ে কাজ করছেন, তাহলে কোথায় কোথায় অসুবিধে হয়েছিল বা মনে হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দলটা চালাচ্ছেন তাতে বিপর্যয় অনিবার্য, এ হতেই হবে, যার ফলে হারের পর আপনি সরাসরি দায়ী করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই হার হয়েছে? কোথায় কোথায় আপনাদের কাজের ক্ষেত্রে অসুবিধা হয়েছে? এত দিন ধরে তো নেত্রীর সঙ্গে কাজ করেছেন। আমি আপনাকে আগেও বলেছি, 85 সাল থেকে নেত্রীর সঙ্গে আছি এবং কোথায় যায়নি তার সঙ্গে, কোন ঘটনার সঙ্গে যুক্ত ছিলাম না। যতবার মমতাজি আঘাত পেয়েছে, একমাত্র লালু আলম যখন মেরেছিল সেই দিন ছিলাম না, বাকি প্রত্যেকটা দিন দেখলাম। কিন্তু মমতাজির সঙ্গে থেকে আমরা শক্তি পেতাম বল। আর এই অভিষেকের জন্ম হয়েছে কবে? যখন ক্ষমতা এলো তৃণমূল, তখন তিনি আস্তে আস্তে হাত পাকাতে লাগলেন। আমার তো লজ্জা লাগে, বাচ্চা বাচ্চা ছেলেদের পাঠিয়ে দিত, মেয়েদের পাঠিয়ে
তারা আমাদেরকে ডিকটেট করতো, এইভাবে চলতে হবে, এইভাবে করো। হিন্দিতে বলতো, আপ নেই कीजिएगा एबीका ऑफिस में रिपोर्ट चला जाएगा, आप ठहरने नहीं सकेगा। এটা কোনো কথা? বাড়িতে গেলে সব খুলে দিতে হতো, বেড খুলতে হতো, চশমা খুলে দিতে হতো, ঘড়ি খুলে রেখে দিতে হতো। তারপর অভিষেকের অফিসে ঢুকতাম, অভিষেকের সঙ্গে দেখা হতো না। ওই জীবনে একবার গেছিলাম, তারপরে আর যাইনি। ওই সুমিতের কাছে যেতে হতো, লিখে লিখে দিতে হতো, তারপরে কি কাজ হচ্ছে। এই তো ছিল আমাদের কাজ। আর আমরা আগে মমতাদির বাড়িতে ঢুকতাম, আগে আমাদের প্রদত্তার বাড়িতে ঢুকতাম, বরকতের বাড়িতে ঢুকতাম, প্রিয়দের বাড়িতে ঢুকতাম, আরো বড় বড় নেতা। দিল্লিতে গেছি, অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, চলে গেছি। আমরা ইন্দিরাজির কাছে যেতে পেরেছি, মনমোহন সিং এর কাছে যেতে পেরেছি, অনেক বড় বড় নেতাদের কাছে দিচ্ছি। আর এখানে গন্ডি পাওয়া খুব মুশকিল। একটা হচ্ছে ক্যাবাক স্ট্রিট, ওখান থেকে কিছু বাচ্চা ছেলে আছে, তারা ফোন করে করে ট্রেড করতো আমাদেরকে। আমার মতো এরকম অসংখ্য লিডাররা প্রতি মুহূর্তে ধাক্কা খেয়েছে। যারা কাজ করছে এই ৭৪ জন এমএলএ কে বাদ করে দিল, তাদেরকে সিট দিল না। কি রেজাল্ট হলো? যাদেরকে দিল উনি পয়সার বিনিময় দিয়েছে। আইপ্যাকের কোথায় প্রতীক জৈন? প্রতীক জৈন তো ১ সপ্তাহ আগে ভেঙে গেছে। মালদায় যারা ছিল সবাই ভেঙে গেছে। গোয়ার আনলো। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। আপনি বলছেন যে আপনারা তল্লাশি ছাড়া ঢুকতে পারতেন না ক্যামাক স্ট্রিটে, আর সেখানে এখন তল্লাশি করতে সিআইডি ঢুকছে। আপনি বলছেন ২০১১-র পরে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় সুখের পায়রা। কিন্তু একটা বক্তব্য আপনি হারের পরেও বলেছেন যে ধৃতরাষ্ট্রের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে রাখা হয়েছিল। এইটা কেন বলছেন? হ্যাঁ, আমরা মমতাদিকে বলেছি অনেকবার, দিদি এই ঘটনা ঘটছে, দিদি এই হয়েছে। দিদিকে মেসেজও করতাম আমি, কিন্তু দিদি কোনো উত্তর দিতেন না। হ্যাঁ ঠিক আছে, ভালো করে কাজ করো, আমরা আছি, চিন্তা কেন করছো, এই ধরনের। আর ওর দাপট দেখতেই আছি আমরা। ওর তো চুলের কথা, ওর যে মানে অফিসে যে কর্মচারীগুলো, আমার বাড়ির লোকরা এইভাবে ব্যবহার করে না ওর সঙ্গে, যেভাবে করতে হবে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া বার্তা, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ কটাক্ষ। মঙ্গলবার ২১শে জুলাই মঞ্চে প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে সভাস্থল ছাড়ার পর বুধের কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেন ক্ষোভের আগ্নেয়গিরি। সরাসরি নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়কেও। ডিম খায়, লাঠি খায়, ঘরে বসে থাকলে তো হবে না। মঙ্গলবার ক্যাথিড্রাল রোডে কালীঘাট তৃণমূলের শহীদ দিবসের সভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মাঝেই মঞ্চে ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মী সমর্থকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে চিৎকার শুরু করলে মাঝপথেই বক্তব্য থামিয়ে দেন শ্রীরামপুরের সাংসদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন মঞ্চের এক কোণা থেকে অপর কোণায় পৌঁছে যাচ্ছেন। আপনারা চুপ করলে তারপর আমি বক্তব্য রাখবো না। মানুষের দিকে তাকিয়ে হাত নাড়ছেন, কখনো হাঁটু গেড়ে বসে উপস্থিত কর্মী সমর্থকদের প্রণাম করছেন। আর পোডিয়ামে মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে তখন অপেক্ষা করছেন বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কার্যত বিরক্তিও প্রকাশ করেন। আপনারা চুপ করলে তারপর আমি বক্তব্য রাখবো না, তাহলে চুপ করে বসুন। এই ঘটনা যে তিনি ভালোভাবে নেননি তা এই দিন পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী ও বর্ষিয়ান সাংসদ। ১২:৪৫ টাকা আমাকে বক্তৃতা দেওয়া করালো। এবার আমি শুরু করার পরই কিছুক্ষণ পর অভিষেক এলো। তো অভিষেক আসার পর সারা মঞ্চ ঘুরে বেড়ালো, হাততালি কুড়ালো। তো আমাকে তো ৫-৭ মিনিট তো আটকে থাকতে হয়েছে, ৫-৭ মিনিট এখানে যাচ্ছে। একটা বক্তৃতা দেওয়ার সময় ওভাবে ঘুরতেও নেই, সেটাও একটা নর্মাল কাটছি। বক্তৃতা শেষ হয়ে গেলে ঘুরুক না। একটা যেমন কেউ বক্তৃতা দিচ্ছে, তার মধ্যে বক্তব্যের মধ্যে ডিস্টারবেন্স যেন না হয়। আমার পপুলারিটি কতটা সেটা দেখানোর জন্য তার তো সেই জায়গাটা তখন নয়, একটু পরে দেখাতে পারতো। 7 মিনিট আমি থেমে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ উগড়ে দেওয়া অবশ্য এই প্রথম নয়। ক্যামাক স্ট্রিটটা শেষ করে দিল আমাদের দলটাকে। আজকে যারা বড় বড় বক্তৃতা দিচ্ছে অভিষেকের বিরুদ্ধে বলছে, 2022-এ যখন আমি বলেছিলাম তখন তো এরাই আমার বিরোধিতা করেছে। তোমরাই তো আইপ্যাককে মাথায় তুলেছ। তোমাদের মধ্যে কেউ সুমিত যদি দুবার কথা বলে তো জীবন ধন্য হয়ে গেছে তোমাদের। আইপ্যাক যে তোমাদের সঙ্গে কথা বলে তোমরা বলে যে জীবন ধন্য হয়ে গেছে। আজকে তোমরা সব বেনিফিট নিয়েছো,
আইপ্যাকের বেনিফিট নিয়েছো, ক্যামাক্সিটের বেনিফিট নিয়েছো, নিজেদের নেতা বলে প্রতিষ্ঠিত করেছো, অভিষেকের লোক বলে চাপ সৃষ্টি করেছো। হারের জন্য তো ওই তো সবচেয়ে বেশি রেসপন্সিবল। লোকে কি বলছে? আমার মতো সৎ রাজনীতিবিদ কজন আছে আমি বলছি তোমাকে, ক্লেম করছি আমি, কিন্তু আমাকেও তো চোর শুনতে হচ্ছে ওর জন্য। 2022-এই তো আমি বলেছিলাম যে একে হবে না, এর দ্বারা দল থাকবে না। His misbehavior has destroyed everything. Everything he says thinks that he is a king. Even in the bad days. When in the bad days I am standing for the party, standing behind Mamata Banerjee. Now Didi decides what should be done. Mamata Di has to decide first. Mamata Di has to first decide that yes, she cannot move the party without Abhishek, then I will not be there. এই প্রেক্ষাপটেই ঘুরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমি মমতাকে চিরজীবন নেত্রী বলে সম্বোধন করেছি। আমার কোথাও মনে হয়েছিল দল পরিচালনা সেই ক্ষমতা এবং দলের প্রতি নজর দেওয়া, এর থেকে তিনি সম্পূর্ণভাবে সরে যাচ্ছিলেন। আইপ্যাকের নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে দল চলে যাচ্ছে এবং আইপ্যাকের মাথার ওপর ছিল অভিষেক ব্যানার্জি। পরবর্তীকালে এটা ক্রমশ প্রকাশ্য হয়ে ওঠে, তাই সব মিলিয়ে একটা বড় ক্ষতি হয়ে গিয়েছে দলে। এখন সকলেই এটা উপলব্ধি করতে পারছে। কল্যাণের যদি এই উপলব্ধি এসে থাকে তাহলে সেটা ভালো। ভোটে ভরাডুবির পর আন্দোলন কোথায়, রাস্তায় কোথায়, এই প্রশ্ন তুলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেক ব্যানার্জি কি করছে? শুধু নিজের বাড়ি আর কালীঘাট করলে তো হবে না, বেরোতে হবে ভাই। ডিম খায়, লাঠি খায়, ঝুল যাই খায়, গালাগাল খায়, এটা তো রাজনীতির অঙ্গ। ঘরে বসে থাকলে তো হবে না। রাজ্যে আর দিল্লিতে একে একে নেতা নেত্রীরা যখন ডুবন্ত জাহাজ থেকে ঝাঁপ দেওয়া শুরু করলেন, বিধানসভা, লোকসভা, রাজ্যসভায় তৃণমূল ক্রমশ সংখ্যার বিচারে সংখ্যালঘু হলো, তখন বলতাম একে একে নিভিছে দেউটি। তারপরও যে হাতে গোনা কয়েকজন কালীঘাটের আদি তৃণমূলের হয়ে ব্যাট করে যাচ্ছিলেন, তাদের বলেছিলাম শিবরাত্রির সলতে। কিন্তু আজ তো দেখছি সেই শিবরাত্রির সলতেও কার্যত নিভু নিভু। আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন আঙুল তুলে চ্যালেঞ্জ করলেন, দিদি যদি অভিষেককে নিয়ে চলতে থাকে তাহলে আমার পক্ষে দিদির পাশে থাকা সম্ভব নয়। রক্তের সম্পর্কের ভাইপো নাকি অনুগত কর্মী, যে কোনো একজনকে বাঁচতে হবে দিদিকে। কে বলছেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচতে হবে, দুই বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একজনকে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসছি এই জন্য যে এখনো পর্যন্ত পিসি মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোকেই বাঁচছেন, এটা প্রায় স্পষ্ট। কিন্তু আমি এই অনুষ্ঠানের শুরুতে বলবো, পার্টির মধ্যে হাতে গোনা যে কজন এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন, তাদের মধ্যে নিঃসন্দেহে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম সবার ওপরে থাকবে। 2022 সালের 13ই জানুয়ারি এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কাউকে আমি নেতা বলে মানি না। দেখুন কি বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমি কাউকে নেতা বলে মানি না। সাংগঠনিক জায়গায় যে যাকে যাকে ইচ্ছে বসাতে পারে, আমার নেত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ত্রিপুরা আর গোয়াতে সরকার তৈরি করে দেখাক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপর নেতা মানব। একেবারে স্পষ্ট ভাষায় দেখুন। তো এসছেন রাজনীতিতে 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় মুখ্যমন্ত্রী হওয়ার পর। ত্রিপুরা আর গোয়া মেনে এনে দাও, জিতিয়ে দাও, মুখ্যমন্ত্রী করে দাও, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা বলে মেনে নেব। আর নাম না করে যে কতবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার কয়েকশো সাক্ষ্য রাখা আছে এবিপি আনন্দের আর্কাইভে। এবার দেখাবো 2023 সালের 11ই ডিসেম্বর কি বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজনীতিতে নিঃসন্দেহে ম্যাচুরিটি দরকার আছে। তুমি যদি বলো যে না চলবে না, তাহলে ম্যাচিওর লোক থাকবে না, থাকবে না। আমাদের এটাও মনে রাখতে হবে যে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন পিসি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের লোকসভার দলনেতার চেয়ারে বসিয়ে দিয়েছিলেন, সেই দিনই এবিপি আনন্দে একটা বিস্ফোরক ফোন ইন দিয়ে তৃণমূলের লোকসভার চিফ হুইপের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আক্ষরিক অর্থেই মমতা বন্দ্যোপাধ্যায় শেষ ডিফেন্স দিচ্ছিলেন একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আরেকদিকে কুণাল ঘোষ।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে সরাসরি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হয় তার রক্তের সম্পর্কে থাকতে হবে, আর না হলে বছরকে বছর যারা রক্ত মানে ঘাম দিয়ে দলটাকে তৈরি করেছে তাদের রক্ত জল করে, যারা রক্ত জল দলকে দিয়ে রক্ত ঘাম করে একই সাথে মানে আপনি লক্ষ্য করে যদি দেখেন আরেকজন ডিফেন্ডারকে কুণাল ঘোষ, যখন কুণাল ঘোষকে আজকে প্রেস কনফারেন্সে প্রশ্ন করা হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে, পরিষ্কার কুণাল ঘোষ বলেন যে কল্যাণ দা সিনিয়র লিডার, তার কোনো কথায় আমি বিরোধিতা করব না, অর্থাৎ সম্মতি তিনি জানালেন। এবং এই দুই ডিফেন্স চলছিল এবং আমিও স্টুডিওতে আপনাদের বলছিলাম যে শেষ দুজন ব্যক্তি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গটা আগলে রাখার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আজকে কুণাল ঘোষ কিন্তু বা কল্যাণ তো সরাসরি যেভাবে বললেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু শেষ দুর্গটাও পতন ঘটে গেল। আমি আপনাকে খুব পরিষ্কার করে বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্ধ ধৃতরাষ্ট্রের মতন বছরকে বছর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্রয় দিয়েছেন এবং অন্যায় প্রশ্রয় দিনের পর দিয়েছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ছবিটা দেখতে হতো না যে শুভেন্দু অধিকারী বিজেপির সভাপতি, মানে বিজেপির চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী প্রথম ব্যক্তি ছিলেন তৃণমূল কংগ্রেসের যিনি যে কায়দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় দলে এনেছিলেন এবং শুভেন্দু অধিকারীকে সাইফার করেছিলেন, তার বিরুদ্ধে উনি প্রতিবাদ করেছিলেন। দলের মধ্যে প্রতিবাদ করাতে দিনের পর দিন অভিষেকের উত্থান ঘটেছে আর শুভেন্দু অধিকারীকে সাইডলাইন করা হয়েছে বা মার্জিনে নিয়ে যাওয়া হয়েছে। আজকে কিন্তু শুভেন্দু অধিকারী মধুর প্রতিশোধ নিয়েছেন। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন প্রায় হুবহু আপনার বাক্যটাই বলছেন, আপনার নিজের কি মনে হচ্ছে? না, এটা সত্যি কথা সবাই বলবে, আমি কোনো মিথ্যা কথা বলিনি, একদম সত্যি কথা। আমিও পদে পদে আমি মমতাদির সঙ্গে 85 থেকে রাজনীতি করছি। কলকাতাতে পড়াশোনা করে তখন আমি মমতাদি আন্দোলন করতো আর আমরা চলতাম, দৌড়াতাম মমতাদি। আস্তে আস্তে যুব কংগ্রেসের পর তৃণমূল কংগ্রেস গঠন হয়েছে, এই ধারা মেনে চলেছি। কিন্তু অভিষেকের মতো উদ্ধতা এরকম আমি দেখিনি। আমি ইন্দিরা গান্ধীকে দেখেছি খুব কাছ থেকে, রাজীব গান্ধীকে দেখেছি খুব কাছ থেকে, সঞ্জয় গান্ধীকে খুব কাছ থেকে দেখেছি। এদের মধ্যে আন্তরিকতা ছিল, এদের ভালোবাসা ছিল। এরকম অভিষেক ব্যানার্জির মতো তাদের আছে না। আমি একটা কথা বলছি সুমন দা, ইন্দিরা গান্ধীর ছেলে সঞ্জয় গান্ধী মারা গেছে, আর মেনকা গান্ধী তখন বাড়িতে প্রতিদিনে অত্যাচার করত। একদিন সব লিডারদের ডাকলেন, এই কথাটা বরকত আমাদের বলেছিল, বলে এইরকম করছে, তোমরা বলো কি করবো। ওরা বলেছিল এই মুহূর্তে মেনকা গান্ধীকে দল থেকে, ঘর থেকে বের করে দাও, আর তাকে দল থেকে বের করে দাও। ইন্দিরা গান্ধী শুনেছিল তাদের কথা, মেনকা গান্ধীকে দল থেকে বের করে দিয়েছিল। তিনি দলটাকে বাঁচিয়েছিলেন, ঘরটাকে বাঁচিয়েছিলেন, আর মমতাদি তাকে প্রশ্রয় দিয়ে ঘরটাকে ধাপে 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 দিল্লি থেকে মালদা সবটি ভেঙে চুরমার। কিন্তু এইখানে যেহেতু আপনি অনুষঙ্গটা আনলেন, আমি বলছি অনেকে এই তুলনাও করছেন যে যেহেতু একেবারে ধরুন এমার্জেন্সি, তার পরবর্তী সময় ইন্দিরা গান্ধীর 77 সালে বিপুল হার, আমি বলছি এর পেছনেও তখন আজকে যদি সংবাদপত্র উল্টে দেখি তখন দেখি যে বহু ক্ষেত্রে সরাসরি ইন্দিরা গান্ধীর পতনের জন্য, এমনকি এমার্জেন্সির সিদ্ধান্তের জন্য একেবারে সঞ্জয় গান্ধীকে দায়ী করা হয়েছিল এবং বলা হয়েছিল সঞ্জয় গান্ধীর জন্য ইন্দিরা গান্ধী হেরে গেছে। আমি বলছি এখন যখন আপনারা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল হেরে গেছে, তখন কোথাও সিমিলারিটি লাগছে না, একরকম লাগছে না? না না, সঞ্জয় গান্ধীর সঙ্গে অভিষেকের তুলনা করেন না। সঞ্জয় গান্ধী পরবর্তীকালে ইন্দিরা গান্ধীকে ক্ষমতায় আনার জন্য তিনি দারুণভাবে পরিশ্রম করেছিলেন। সে আসাম থেকে নিয়ে একদম সাউথ বেঙ্গল পর্যন্ত সঞ্জয় গান্ধী গার্ড করছে। উনি তো বাড়ি থেকে বেরোচ্ছেন না, ভয়ে লুকিয়ে থাকছেন, নিজের বাড়ি ছেড়ে মমতাদির বাড়িতে ঢুকে গেছে। সে আবার দলকে কি করে উজ্জীবিত করবে? ঘরে বাইরে নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, কখনো কালীঘাট তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তো কখনো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ভাইপোপন্থী তৃণমূলের নাম নিশান
পশ্চিমবঙ্গে থাকবে না। আমার দায়িত্ব। 21শে জুলাই মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার প্রসঙ্গ টেনে তাকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যারা 21শে জুলাইয়ের কর্মসূচি আটকাতে চেয়েছিল, ভারতীয় জনতা পার্টির সরকার 21শে জুলাই হলো, বিজেপি সরকার 21শে জুলাই আটকাতে পারলেন, শুভেন্দু অধিকারী 21শে জুলাই আটকাতে পারলেন, অমিত শাহ 21শে জুলাই আটকাতে পারলেন, কলকাতা পুলিশ 21শে জুলাই আটকাতে পারলেন। ভোটে লড়ুন, কোথায় থাকবেন দেখবেন। ফলতার মতো দূরবীন লাগবে খুঁজতে, দূরবীন লাগবে। কালকে অনেক বড় বড় কথা বলেছেন, আয় শুভেন্দু অধিকারী, আয় অমিত শাহ। কি বলেছিলেন? ডিজে বাজাবেন। 4 তারিখে অমিত শাহ যেন রাজ্যে থাকে। ডিজে বাজিয়ে দিয়েছে বাংলার লোকেরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই সরকার ভদ্র আছে বলে না, এখনো এরকম প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ওই হিরো কায়দায় 2000 লোকের সামনে হাত নাড়তে নাড়তে আপনাকে আমি বলে গেলাম, ওই ছোড়াকে প্রতিষ্ঠিত চোর। ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন ভবিষ্যৎ বলবে। যেখানেই থাকুন ডায়মন্ড হারবারে লড়ুন। 40% মুসলিম ভোট আছে, তারপরেও আপনাকে যত ভোটে জিতেছেন তত ভোটে যদি হারাতে না পারি, মিলিয়ে নেবেন আপনি। আপনার অবস্থা ওই সকল পুষ্পার থেকেও খারাপ হবে। ভোটে লড়ুন, কোথায় থাকবেন দেখবেন। অভিষেক ব্যানার্জি এই হাউসের সদস্য নন, অথচ তাকে আক্রমণ করে বা তাকে লক্ষ্য করে যেভাবে মুখ্যমন্ত্রী ভাষণ দিয়েছেন, তো স্পিকারের তো উচিত একদিন জবাবি ভাষণ দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় আমন্ত্রণ জানানো। এটা কোন রীতি? একদা সতীর্থরা যখন বিদ্রোহী হয়ে লাগাতার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তাকে বাঘের সঙ্গে তুলনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সেই প্রসঙ্গে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো, এরাই লড়বে। তার কারণ এরা 50 বছর আগামী দিন রাজনীতি করবে। পিসি বলে 400 মামলা, তাও তো ভয় পায়নি ছেলেটা আমার। ওটা বাঘ না বিড়াল, ফলতাতে একবার দেখেছেন, যতদিন যাবে দেখবেন। আর যত চুরি ডাকাতি করেছেন হিসাব তো নয়, বের করব, গর্ত খুঁড়ে বের করব। মঙ্গলে 21শে জুলাই ঋতব্রত শিবিরের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন ফিরহাদ হাকিম। শেষ কথা বলবে না যারা লিফটে করে উঠে রাজনীতি করছে, তারা শেষ কথা বলবে না। প্যারাসুট থেকে এসে যারা রাজনীতি করছে তারা শেষ কথা বলবে না। এই দিন শহীদ দিবসের প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। কালকে তো শহীদ দিবস হয়নি। কেউ বলছেন ভাইপো প্যারাশুটে নেমেছে, আর ভাইপো বলছে নোট খাতা খুলে রাখো, 31-এ হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। চৌঠা মেয়ের পরে ডায়মন্ড হারবার গেছ, জোকা পেরিয়েছ, যাও না ডায়মন্ড হারবার। পান্নালাল হালদার নিয়ে যান চ্যাম্পিয়ন এমপি কে, যান নিয়ে
হয়েছিল ফলতায় টেস্ট কেস। আরে আপনি এমপি, আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, গরুর গাড়ির হেডলাইট, কোন ভোটে জিততে পারবেন না, কোন ভোটে। ওই লম্ফ জম্প। 21শে জুলাই প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কেও রেয়াত করেনি মুখ্যমন্ত্রী। সিম্বল কাটবেন, টাকা কাটবেন, সম্মান কাটবেন। শুনুন, এই তৃণমূল কংগ্রেস কর্মীদের টাকা দিয়ে, ওই টাকা তৃণমূল কংগ্রেসের রক্তের বিনিময়ে এই টাকা আটকাতে পারলে আটকান, রুখতে পারলে রুখে দেখান। আর আমি যদি থাকি, আমার টিম যদি থাকে, জেনে রাখবে আমরা আপনাদের ধরাশায়ী করে ছাড়বো। আর চোর ডাকাত গদ্দারদের ছেড়ে কথা বলবো না। খেলা হবে ব্যাট বলের খেলা। এবার ব্যাট আর বল, ব্যাট বলের খেলা হবে। বিড়লা তারামণ্ডলে বলছেন বেঁচে আছি, দেখে নেব। আরে বেঁচে থাকতে থাকতে প্রাক্তন হয়েছেন, বেঁচে থাকতে থাকতে আপনি যে প্রতিষ্ঠিত চোর এটা প্রমাণ করব। বেঁচে থাকতে থাকতেই দেখে যাবেন সব। আপনি কি ভাবছেন আমি ছেড়ে দেব? কিছু মামলা সিবিআই, দরকার হলে সিবিআই কাছে লিখব যে আবার আমাদের দিয়ে দিন। আজকে ঘোষণা করে গেলাম, যত ভবানী ভবনে কমপ্লেন গুলো এফআরটি করেছেন, সব এফআরটিকে নতুন করে রিইনভেস্টিগেট করতে হবে। মিত্র ইনস্টিটিউশনের 4টে বুথেই হেরেছেন আমার কাছে। পাশের বাড়ির লোক ভোট দেয় না, বাড়িতে কাজ করার লোকরাও চোখ মারে। ফুটানি ইন্টারন্যাশনাল লিডার, নিজের ওয়ার্ড জিততে পারে না। ভগবানের এমন মার। মিত্র ইনস্টিটিউশনে 4টে বুথে হারা। যত মুখ বন্ধ রাখবেন ততই আপনার মঙ্গল। এতদিন বিজেপি যা যা বলে এসেছে, আজ দলের মধ্যে খোদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুবহু প্রায় তাই বলছেন। অঞ্জন দত্তের একটা ফিল্ম ছিল দত্ত ভার্সেস দত্ত, কিন্তু আজ গোটা দিন ধরে যেটা হলো সেটা একেবারে ব্যানার্জি ভার্সেস ব্যানার্জি। কিন্তু এই ব্যানার্জি ভার্সেস ব্যানার্জি লড়াইতে সজলদের কিন্তু আবার বলছি কোনো এনার্জি ক্ষয় করতে হবে না, কারণ এতদিন ওদের করা যাবতীয় অভিযোগ, যাবতীয় সমালোচনা একেবারে কালীঘাট তৃণমূলের কোর লিডারশিপ থেকে, কিচেন ক্যাবিনেট থেকেই উঠে আসছে এখন, তাই তো সজল? হ্যাঁ, আমাদের কি আছে, আমরা তো বসে বসে দেখছি আর নারদ করছি, আমাদের কি যায় বা আছে। শুনুন, কল্যাণ ব্যানার্জি একটা কলকাঠিও না, কলকাঠি নাড়ার দরকার নেই। ওরা যে হারে নাড়ছে করা, সেখানে আর কলকাঠি আমরা কি নাড়বো বলেন? হ্যাঁ, যত মানে এতে তো আমরা আতঙ্কিত হয়ে পড়ছি না যে আমাদের এই সব গেল বোধ হয়। তো বলছি দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাঁটুর বয়সী বলেছে। এখন হাঁটুর বয়সী কাকে বলেছে আমি জানি না, ওনার হাঁটু পরে জন্মেছে কিনা সেটাও আমি জানি না। হ্যাঁ, এই যে বলছে আমাকে ওর জন্য চোর চোর শুনতে হয়েছে, এখন খুব গায়ে লেগেছে। আরে তোকে তো মাতাল মাতাল বলেছিল, সেদিন গায়ে লাগেনি। মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। হ্যাঁ, এগুলো শুনুন, সব কিছু হচ্ছে একটা রাস্তা খোঁজা, যে আমাকে একটা কিছু বলতেই হবে। ও আজ না হলে কাল সায়নী যেতে পারে, যে পেছন থেকে যাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি গুঁতো মারে না হিট করে কি একটা বলেছিল, ভালো করে শুনতে পাইনি, সে চলে যেতে পারে, ছেড়ে দেবে। আমি বলছি শুনুন, এগুলো হচ্ছে সব একটা ফিকির, রাস্তা খুঁজছে। মামলা কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছেড়েছে তো কি হয়েছে, আমাদের আছে। হ্যাঁ, আমাদের সেও বন্দ্যোপাধ্যায় আছে, অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, সেও ভালো উকিল, লড়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমি বলছি লাস্ট লাইন অফ, বলছিলেন আপনি কি বলছিলেন, লাইন অফ ডিফেন্স। হ্যাঁ, আমি আঘাত করছি না, বলছি মুখপত্র করলি কবে, দল উঠে গেল যাবে, তবে থেকেও দায়িত্ব পেয়েছে বেচারি, কিন্তু লড়ে যাচ্ছে। আলটিমেটাম দিচ্ছেন যে দিদি যদি অভিষেককে নিয়ে চলতে থাকে তাহলে আমার পক্ষে আর দিদির পাশে থাকা সম্ভব নয়। আগেই বললাম, আমার পরের বক্তা সেই লোকটা কিছুদিন আগেই এই স্টুডিওতে অন্তত সপ্তাহে 3 থেকে 4 দিন তৃণমূলের অফিসিয়াল স্পোক্সপারসন হিসেবে যিনি আসতেন, অরূপ চক্রবর্তী।
অরূপ, কোন যন্ত্রণা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের এইসব কথা বলতে হচ্ছে, তার সঙ্গে তোমার ব্যক্তিগত দলের সঙ্গে দূরত্ব হওয়ার যন্ত্রণা কোনো সিমিলারিটি আছে কিনা? আর দুই হচ্ছে, বারবার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী থেকে বিশ্লেষণে যেটা উঠে আসছে সেটা হচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকায় নেত্রী। মানো সুমন, দেখো আর 3 ঘন্টা, আর 3 ঘন্টা পরে গ্রেটেস্ট শো অন আর্থ। একদম। আর তুমি যখন শো শুরু করছিলে অনির্বাণকে বলার আগে তুমি অঞ্জন দত্তের দত্ত ভার্সেস দত্তর এক্সাম্পলটা দিলে, তো আমি ভাবছি গ্রেটেস্ট শো অন আর্থে আজকে মেক্সিকো ভার্সেস সাউথ আফ্রিকার যা টিআরপি আছে তার থেকে বোধহয় ব্যানার্জি ভার্সেস ব্যানার্জি পশ্চিমবঙ্গের টিআরপি খুব একটা কম থাকছে না এই মুহূর্তে দাঁড়িয়ে। একদম। তোমার সাথেই আমি বলেছিলাম, এবং আমি যখন রিজাইন করেছিলাম পুরসভার পদ থেকে, আমি পরিষ্কার বলেছিলাম যে এটা কোনো রাজনেতার বক্তব্য হতে পারে না যে শ্মশানের চুল্লিতে বিরোধীদের প্রয়োজন হতে পারে। তো নজরুলদা একটা ভুল বলেছেন যে হ্যাঁ, শ্মশানের চুল্লির সাথে নিশ্চিতভাবে কোনো সাংসদ তার এমপি ল্যাডের টাকায় শ্মশান, কবরস্থান সব জায়গায় কাজ করতে পারেন, কিন্তু সেটা কোনো রাজনেতার বক্তব্য হতে পারে না যে বিরোধী দলের জন্য চুল্লিটা প্রয়োজন আছে। এটা গণতন্ত্রের বক্তব্য আসতে পারে না। আজকে যে অভিষেকের সবার কথা দেখাচ্ছিলেন, আমার এখন মনে পড়ছে যে গোঘাটে তৃণমূলের একজন কর্মী মারা গেলেন, নালার মধ্যে তার দেহ উদ্ধার হলো, সম্ভবত সহদেব বাউরি তার নাম, ভদ্রলোকের সহদেব বাগ। আজকে এই যে ঘটনাগুলো ঘটছে, আজকে আপনি বলুন, আমি যখন সেদিনকে এই কথাটা বলেছিলাম যে এটা কোনো রাজনেতার বক্তব্য হতে পারে না, আমাকে কোট দলের একটা বড় অংশ থেকে এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে আখ্যায়িত করা হলো। শ্রমিক ভট্টাচার্য একটা স্টেটমেন্ট দিয়েছিলেন ভালো তৃণমূল, তা আমি নাকি ভালো তৃণমূল হতে চাইছি। আচ্ছা, কল্যাণদা তো আজকে বিকেলের আগে অবধি ভালো তৃণমূল ছিলেন না। তৃণমূলের এখন অনেক রকম ক্লাসিফিকেশন হচ্ছে, ঋত, ধৃত, মৃত। আমি জীবিত না মৃত আমি বুঝতে পারছি না, আমি প্রত্যাখ্যাত বা পরিত্যক্ত হিসেবেই বলছি। আমি যাই হোক, ঋত গৌরব তোমার পুনরুদ্ধার হতে পারে, আমি আমারটা বলিনি। আমি জানতে চাইছি যে কল্যাণদা তো আজকে বিকেলের আগে অবধি, এমনকি আমার মনে আছে সেদিনকে যখন আমি স্টেটমেন্ট দিচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই স্টেটমেন্টটা গণতন্ত্রে ওয়েলকামিং সিদ্ধান্ত হতে পারে না, সেদিনকেও কল্যাণদা আমাকে অ্যাটাক করেছেন, তোমার চ্যানেলের মাধ্যমে আমার বিরুদ্ধে কল্যাণদা স্টেটমেন্ট দিয়েছেন। তো কল্যাণদা তো ভালো শ্রমিক ভট্টাচার্য ভালো তৃণমূল হতে চাননি, তাহলে কল্যাণদাকে কেন এই স্টেটমেন্টগুলো দিতে হচ্ছে? লোকসভা থেকে বিধানসভায় ধুমধুমার কাণ্ড, একই দিনে জোড়া সাসপেন্ড। বিধানসভা থেকে বুধবার যখন সাসপেন্ড করা হলো কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষকে, সেদিনই মহিলা সাংসদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে চলতি বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করা হলো কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সম্পূর্ণ বাদল অধিবেশনে কল্যাণ ব্যানার্জি সাসপেন্ডেড হয়েছে। বেঈমানকে বেঈমান বলবোই, তাতে যা আছে হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অসম্মান এবং গালিগালাজ করার অভিযোগ তুলে লোকসভার স্পিকারের কাছে লিখিত অভিযোগ করেন এনসিপিআইয়ে মিশে যাওয়া বিদ্রোহী তৃণমূল সাংসদরা। এরপরই বুধবার চলতি বাদল অধিবেশনের জন্য কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করার জন্য লোকসভায় প্রস্তাব আনেন সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ অর্জুন রাম মেঘওয়াল। आपकी अनुमति से प्रस्ताव करता हूं कि श्री कल्याण बनर्जी जो इस सभा के सदस्य हैं, जिनका सभापति जी आपने भी नाम लिया है और जिन्होंने महिला सांसदों के साथ अभद्रता के साथ दुर्व्यवहार भी किया है, अतः उन्हें सत्र की शेष अवधि के लिए सभा की सेवा से निलंबित किया जाए। এরপরই ধ্বনি ভোটে পাশ হয় प्रस्ताव। मंत्री जी ने सदस्यों को निलंबित होते प्रस्ताव के लिए अब मैं इस प्रस्ताव का सभा में सदावत के लिए करता हूं कि श्री कल्याण बनर्जी का इस सभा के सदस्य का सत्र की शेष अवधि के लिए सभा की सेवा में निलंबित किया जाए। जो सदस्य इसके पक्ष में है वो हाँ कहें, जो सदस्य इसके विरोध में है वो ना कहें। मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में हुआ, हाँ वालों के पक्ष में हुआ, प्रस्ताव स्वीकृत हुआ। सदस्यों की तदनुसार सत्र की शेष अवधि के लिए सभा के सेवा में निलंबित किया जाता है, वे तत्काल सभा के परिसर से बाहर चले जाएं। কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করার সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি এনসিপিআইতে মিশে যাওয়া তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। দেখুন, উনি নারী বিদ্বেষী এবং বারংবার উনি মহিলাদেরকে কখনো সদনের ভিতরে কখনো পার্লামেন্টের বাইরে অসম্মান করেন, গালিগালাজ করেন। আজকেও তার অন্যথা হয়নি। উনি মহিলাদেরকে যে ভাষায় আক্রমণ করেন
তার প্রতিবাদে আজকে যে একটা কমপ্লেন জমা দেওয়া হয়েছিল মাননীয় অধ্যক্ষ মহাশয়ের কাছে, সেই জন্য উনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে সম্পূর্ণ বাদল অধিবেশনে কল্যাণ ব্যানার্জি সাসপেন্ডেড হয়েছেন। পাল্টা নিজের অবস্থানে অনড় থেকে কড়া বার্তা দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। যে বেইমানি করেছে তাকে তো আর আমি অন্য কিছু বলতে পারবো না। আর যাকে মাটির থেকে তুলে নিয়ে এসে টিকিট দিয়েছি কেউ চিনতো নাকি? দল তো আমাকেও বলছে কেন এমন একটা মেয়েকে টিকিট দিলে, আমাকেও তো শুনতে হচ্ছে। মিথ্যে কথা বলছে। লড়াই চলবে, বেইমানদের বিরুদ্ধে লড়াই আর বিজেপির বিরুদ্ধে লড়াই, এ লড়াই চলবে, থামবো না। সাসপেনশন দেখিয়ে আমাকে আটকানো যায় না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন করে স্পিকারকে চিঠি দিয়েছেন কালীঘাট তৃণমূল, কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ বিরোধী দলের সাংসদরা। যখন হাউস ছিল না সেই সময়ে একটা অ্যাক্টিং চেয়ারম্যান যে বসেছিল সে একটা নোটিশ করেছে, তাতে কল্যাণকে সাসপেন্ড করা হয়েছে। আমরা শুনতে পাইনি যে কি হয়েছে তখন, তার কারণ হাউসে ডিন চলছিল। আমরা বলতে চাই যে এই যে কল্যাণ কি বলেছে কোন এমপিকে, সেটা যদি বলে থাকে তখন হাউস ছিল না, হাউসের চেয়ারম্যান ছিল না। সব সময় এই ব্যবহারটা সবার সঙ্গে করে, প্রত্যেকটা মহিলার সঙ্গেই খারাপ ব্যবহার করে, সেটা আমি নয়, সব মহিলারা জানে। এবং তোমরা ক্যামেরা নিয়ে থাকো, তোমরা পার্লামেন্টে থাকো, তোমরাও দেখেছো এই ব্যবহার না দুর্ব্যবহারটা সবার সঙ্গে কেন করেন সেটা উনি জানেন। আমার মনে হয় যে ওনার মানে মানসিক ট্রিটমেন্টের দরকার, মানে কাউন্সেলিং দরকার। এটা খারাপভাবে বলছি না, এটা ভালোভাবেই বলছি। ইতিমধ্যে দুভাগে ভেঙে গেছে তৃণমূলের লোকসভার সংসদীয় দল। 28 জন সাংসদের মধ্যে 20 জন সাংসদই বিদ্রোহী হয়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন। কাকলি ঘোষ দস্তিদারও সেই বিদ্রোহী শিবিরেরই সাংসদ। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখনও রয়েছেন কালীঘাট শিবিরেই। তিনি যে শব্দগুলো ব্যবহার করছেন তা অনভিপ্রেত। সাসপেন্ড হয়েছে, অনভিপ্রেত কথা বলেছেন, এটা ঠিক না। মহিলা সাংসদ তিনি, একসঙ্গেই তারা দুজনের সাংসদ জিতে এসছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেঈমানদের বিরুদ্ধে কথা বলেছেন, তাকে সাসপেন্ড করছেন বেঈমানদের প্রোটেক্টররা। ফলে সরকার পক্ষ দিল্লির তারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ করছেন সংসদীয়। তার কারণ যে তাদের পোষ্যপুত্রদের, তাদের দালালদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় অ্যাটাক করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা করেছেন বেশ করেছেন। 21শে জুলাই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদের পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ ছেড়ে চলে যাওয়া। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে এসেছেন, অভিষেক আছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এই মহতী সভায়, তাদের অভিনন্দন জানাই। গত 2.5 মাসে আপনাদের বাড়িতে আক্রমণ হয়েছে, আপনারা অনেকে আহত হয়েছেন। দিল্লিতে গিয়ে ক্ষোভ উগড়ে দেওয়া। দিদির যদি মনে হয় অভিষেক এসে বসে আছে কেন, এটা যদি দিদির বিরক্তির কারণ হয় তাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া ভালো। শুধু অভিষেক নেই থাকুক দিদি। তাহলে আমার জীবন যৌবন, আমার প্রফেশন, আমার সংসার সবই তো মমতাদির জন্য স্যাক্রিফাইস করেছি। এরপর বুধবার এই ছবি। সংসদ ভবন চত্বরে একসঙ্গে কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র ও শ্রমিক ভট্টাচার্য। কেউ বলতে পারেন সৌজন্য, কেউ বলতে পারেন বিশেষ কোনো রাজনৈতিক সমীকরণের সূচনার ইঙ্গিত। কিন্তু যে যাই বলুন না কেন, রাজনৈতিক জল্পনা গুঞ্জন তুঙ্গে। এরই সঙ্গে আরও একটা ছবিও নজর কেড়েছে সবার। তাহলেও সংসদ চত্বরে দাঁড়িয়ে খোশ মেজাজে গল্প করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্র, যাদের একসময় কার্যত মুখ দেখা দেখি বন্ধু ছিল, সাপে নেউলের সম্পর্ক ছিল। একে অপরকে কি বলেননি এই দুজন, যা প্রকাশ্যে এসেছে সবার সামনে হয়েছে, কিন্তু একে অপরকে যা তা বলতে দ্বিধা করেননি। কিন্তু ভোটে ভরাডুবির জেরে তৃণমূলের অন্তরে বিদ্রোহের পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্র এখন একসঙ্গে এক পারে কালীঘাট তৃণমূলে। দুজনেই এখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়েননি। দুজনের সম্পর্ক এখন বেশ ভালো। মঙ্গলবার 21শে জুলাইয়ের মঞ্চে প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে সভাস্থল ছাড়ার পর বুধবার ক্ষোভ উগড়ে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, মহুয়া মৈত্রের নাম 21শে জুলাইয়ের বক্তার তালিকায় না থাকা নিয়েও উষ্মা প্রকাশ করেছেন তিনি।
আমি বললাম মহুয়াকে দাও, মহুয়া আছে তো। বললো মহুয়ার নাম লিস্টে নেই। আমরা লিস্টে না থাকবো, মহুয়াকে একটু বলতে দাও, মহুয়াও খাটছি। বললো কুণাল বললো আমাকে না, লিস্টে না থাকলে আমি কাউকে কিছু বলতে দিতে পারবো। দিদি নয়, দিদি এসে ডিসাইড। এই বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই সংসদ চত্বরে একসঙ্গেই দেখা যায় দুই সাংসদকে। দুই সতীর্থ একসঙ্গে কথা বলবেন, গল্প করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এই কারণে এই ছবি নিয়ে জল্পনা চলছে। তার কারণ অতীতের সম্পর্কে তিক্ততা চরমে উঠেছিল। 2025-এর অগস্ট মাসে দিল্লির পার্টি অফিস থেকে ভার্চুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে যোগ দেন তৃণমূল সাংসদরা। সেখানে ঢোকার মুখে মহুয়া মৈত্রকে দেখে কটাক্ষের সুর শোনা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায়। কোনো রাগঢাক করেননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বললেন যে মুখটা দেখে আপনার দিনটা খারাপ যাবে। হ্যাঁ, দিন তো খারাপ গেছেই। আমি বলেইছিলাম আমার দিনটা খারাপ যাবে, দিনটা খারাপ গেছে। লোকসভায় তৃণমূলের চিফ হুইপ পদে ইস্তফা ঘোষণা করে সোশ্যাল মিডিয়াতে মহুয়া মৈত্রের নাম করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, মহুয়া মৈত্র প্রকাশ্যে যে ব্যক্তিগত মন্তব্য করেছেন তা আমি দেখেছি। তিনি যে শব্দ ব্যবহার করেছেন, বিশেষত একজন সতীর্থ সাংসদকে তিনি যেভাবে শুয়োরের সঙ্গে তুলনা করেছেন, তা শুধু দুর্ভাগ্যজনক নয়, প্রকাশ্যে কি বলা যায় সেই সাধারণ নিয়মটুকুর প্রতি গভীর অবজ্ঞার প্রতিফলন। অসভ্য মহিলা এমপিকে সহ্য করবো না। সুন্দরী মহিলা বলে এই নয় যে আর ইংরেজি ফটফট ফটফট করে করতে পারে বলে এই নয়, যে কোনো পুরুষকে অসম্মান করতে পারে তারা। She was showing her power as a member of parliament. So who am I? কসবা গণধর্ষণ কাণ্ডেও দুই তৃণমূল সাংসদের সংঘাত সামনে চলে আসে। নির্যাতিতার দিকে কার্যত আঙুল তুলে বিতর্কে জড়ান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্টুডেন্টরা যদি তাদের সহপাঠিনীকে মানে রেপ করে, এর চেয়ে দুঃখের খবর তো কিছু নেই। কলেজের ভেতরে যদি করে, সেখানে পুলিশ থাকবে কলেজে। যার পর তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেওয়া হয়, দল সেই বক্তব্যের সঙ্গে কোনোভাবেই একমত নয়। দলের অফিসিয়াল পোস্ট রিপোস্ট করেন মহুয়া মৈত্র। কারো নাম না করে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ লেখেন, নারী বিদ্বেষ ভারতের সব দলেই আছে, কিন্তু তৃণমূল কংগ্রেস এই জন্যই আলাদা, কারণ সে যেই করুন না কেন আমরা এই ধরনের ন্যাক্কারজনক মন্তব্যের নিন্দা করি। সেই মহুয়া মৈত্রের হয়ে বুধবার সওয়াল করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি বললাম মহুয়াকে দাও, মহুয়া আছে তো। বললো মহুয়ার নাম লিস্টে নেই। আমরা লিস্টে না থাকবো, মহুয়াকে একটু বলতে দাও, মহুয়াও খাটছি। বললো কুণাল বললো আমাকে না, লিস্টে না থাকলে আমি কাউকে কিছু বলতে দিতে পারবো। দিদি নয়, দিদি এসে ডিসাইড। তবে বুধবারই প্রথম নয়, রাজ্যে পালা বদলের পর যখন ফাঁকা কালীঘাট শিবির, তখন সংসদ চত্বরে হোক বা কালীঘাট শিবিরের হাতে জোড়া ফুলের প্রতীক রাখতে নির্বাচন কমিশনে যাওয়াই হোক, বারে বারে একেবারে পাশাপাশি দেখা গেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্রকে। দিদি যদি মনে করে যে দিদি যা ইচ্ছা বলবে তাতেই সব হবে, তাও হবে না। কথায় বলে দিনের শুরুটাই বলে দেয় যে গোটা দিনটা কেমন যাবে। কিন্তু বুধবার দিনভর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে যা ঘটল তাতে তেমনটা বলার উপায় নেই। সকালে 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদ নিয়ে একেবারে ক্ষোভ উগড়ে দিলেন। দুপুরে নিজেরই একসময়ের সতীর্থ, বর্তমানে এনসিপিআইতে মিশে যাওয়া সাংসদদের অভিযোগে কোটা বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড হলেন। আর তারপরই দেখা গেল এই ছবি। সংসদ ভবন চত্বরে রাজ্যসভার বিজেপি সাংসদ ও পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রথমে দুজনের আশেপাশে ভিড় ছিল, তারপর শ্রমিক ভট্টাচার্যকে কার্যত এভাবে একা সাইডেতে নিয়ে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখা হওয়া, কথা হওয়া এসবই অস্বাভাবিক নয়, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি যেভাবে প্রতিনিয়ত পাল্টাচ্ছে, যেভাবে আপন পর হয়ে যাচ্ছে আর পর আপন, প্রতিনিয়ত এ দল থেকে ও দল, এই শিবির থেকে ওই শিবির আসা যাওয়া চলছে, তার নিরিখে এই ছবি নিশ্চয়ই জল্পনা তৈরি করেছে। বুধবার এই ছবি যখন ধরা পড়েছে, ততক্ষণে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশনের পর সংসদের দুই কক্ষই মুলতবি হয়ে গেছে। গাড়ির কাছে এগিয়ে আসছিলেন শ্রমিক ভট্টাচার্য, তাকে দেখে এগিয়ে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হ্যান্ডশেক করেন। এরপর সংবাদ মাধ্যমের ভিড় ঠেলে শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে তাকে খানিকটা দূরে নিয়ে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাদের বেশ কিছুক্ষণ কথাবার্তার পর সেখানে যোগ দেন সাংসদ মহুয়া মৈত্র। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি শিবির পাল্টাতে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র? একটা সাদা কাগজ দিন, সাদা কাগজ কেউ দিন, আমি সই করে দিচ্ছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাবেন না। এই বলবো, আমি দলের সৈনিক, আমি দল ছেড়ে যাব না। আমি তো সকলের সঙ্গে কথা বলি না তো এরকম কোনো বিষয় নেই। কংগ্রেসের সাংসদদের সঙ্গে কথা বলি, সবার সঙ্গে কথা বলি,
কথা বলা বারণ তো নেই, সংলাপ কোনোদিন বন্ধ হয়ে যেতে পারে না, কিন্তু তার সঙ্গে দল বদলানোর প্রশ্ন আসছে কোথা থেকে? কখনোই নয়। তাদের ব্যক্তিগত জীবনের তাপ উত্তাপ নিয়ে কথাবার্তা বলছিলেন, সামাজিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন, কোনো রাজনীতির ব্যাপার নয়। 27 মিনিট হলে একটু ভালো লাগতো, আসলে ভীষণ রোদ লাগছিল তখন, আর একটু ছায়া থাকলে আরেক আলোচনাটা বাড়ত। এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম। তো বিজেপির আবার পশ্চিমবঙ্গে এলো কোত্থেকে? ও তো একই গোডাউনের মাল, কালীঘাটেরই গোডাউন থেকে তো বেরিয়েছে। ফ্যাক্টরি তো একটাই, শোরুম আলাদা। এবার যদি নতুন শোরুমে কেউ যেতে চায়, আলাদা করে যে একটু সোনার বা রূপোর একটু ঝলক লাগিয়ে যেতে চায়, তো তারা নেবে, বুঝবে। যে বিজেপি মিস কল করে মেম্বার নিয়েছে, এখানে তো মিস কল করছে না, কিছু মিসকে দিচ্ছে, কিছু মিসেসকে দিচ্ছে। ভালো। যদিও সকালেই নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সরকারের দলের মধ্যে ঝগড়া করেও করবো। আমিও কাল থেকে অনেক টেক্সট পাচ্ছি, অনেক মেসেজ পাচ্ছি, অনেক ফোন পাচ্ছি, দাদা দল ছেড়ে যাবেন না। আমি ছাড়ে যাবো কেন? কিন্তু দিদিকে বুঝতে হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ যথারীতি একেবারে শো স্টপার। তিনি সরাসরি টার্গেট করেছেন অভিষেককে, বলছেন কোট আনকোট, শুনলেন আপনারা, ক্যামাক স্ট্রিট দলটাকে শেষ করে দিল। যে তিনটে রাজনৈতিক দলের কথা, কংগ্রেস আজকে অনেক বছর আমাদের রাজ্যে ক্ষমতায় নেই, কংগ্রেসের কিন্তু এরকম এই অবস্থা হয়নি যে সবাই জেনে যে বিজেপি মানে বছরের দশকের পর দশক আমাদের রাজ্যে 1.5% 2% ভোট পেয়েছে, কিন্তু এরকম বেশ কিছু বিজেপি কর্মী আছেন যারা সেদিনও বিজেপি করতেন, আজকেও বিজেপি নেতাও আছেন। নিশ্চয়ই পরে বিজেপিতে তৃণমূল থেকে আমাদের দল আজকে এত বছর ধরে ক্ষমতায় নেই এবং নৃশংসভাবে মার খেয়েছি, জেল খেটেছি, তবুও আছে। তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে একটা এক্সেপশন, যে আমাদের আঙুল থেকে কোনো ভোটের কালি উঠলো না, তার একটা পার্টি উঠে গেল। মানে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন তাড়িয়ে দেওয়া হবে, নবান্ন থেকে আমি আসবো, কিন্তু আমি বলে না, তুমি বলবে। আমি বলছি যে আমি কেন কথাটা বলছি, ধরো আজকে যাদেরকে এই যে প্রতিবাদী তৃণমূল সাজানো হচ্ছে না, যেটা ববি হাকিমকে নিয়ে বললে, তারা কিন্তু বেসিক্যালি অপরাধী তৃণমূল। এটা আমরা কিন্তু 5 বছরের বাচ্চাও জানে, যদি এইবারও তৃণমূল জিততো, এই ববি হাকিম হোক, ঋতব্রত হোক, জাভেদ খান হোক, কি জ্যোতিপ্রিয় মল্লিক হোক, কারোর মুখে এসব কথার ক্ষয় ঘুরতো না। আমি কেন বলছি, ধরো এটা শুনে নামিয়ে দিন। জাভেদ খানের ছেলে ফয়েজ খান, মুখ্যমন্ত্রী নিজে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরে উনি ফলতায় খুব সম্ভবত মিটিং করতে গিয়ে হিসেব দিয়ে বললেন যে ফয়েজ খানের ছেলের নামে 90টা প্রপার্টি রয়েছে। তাকে নোটিশ সার্ভ করা হলো বেশ কতগুলো তার বেআইনি প্রপার্টি ডেমোলিশনের। আজকে 2 মাসের উপর হয়ে গেল, ফয়েজ খানের একটা বেআইনি প্রপার্টিতে একটা আঁচড় পড়লো না, কিন্তু এত মানুষ, এত হকারের দোকান, এত সাধারণ মানুষের ঘরে বাড়ি ভেঙে দেওয়া হলো। আমি বলছি এইটা কেন আমরা বরদাস্ত করবো? তৃণমূল কংগ্রেসের এক্স-ওয়ার্কার এক্স-চোর, তারা এখন ভালো তৃণমূল হয়ে গিয়ে তাদের চুরির টাকা, তাদের ধর্ষণের চার্জশিট, তাদের বেআইনি বাড়ি, বেআইনি সম্পত্তি সবকিছু তারা বাঁচিয়ে নিতে পারবে। এইটাকে কেন আমরা বরদাস্ত করবো? এখন পরিস্থিতিতে অনেকে পরিস্থিতিতে গেরুয়া হচ্ছেন, তিলক কাটছেন, অনেক কিছু করছেন, কেউ কিছু বলছেন। কাজেই আমি কোনো গুরুত্ব দিচ্ছি না। আমি নয় এবিপি আনন্দের পর্দা, একে সামান্য সৌজন্যতা বলেই মেনে নেব। যেটা শতরূপ বলল, ফয়েজ খানের প্রভৃতি প্রপার্টি, আরো কয়েকজনের, স্পষ্ট ভাষায় বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সরকার চলবে না। উনি অভিযুক্ত, 21শে জুলাইয়ের অভিযুক্ত মনীশ গুপ্তকে মন্ত্রী করেছেন, শিয়ালদা গুলি চালনার নায়ক রশপাল সিংকে মন্ত্রী করেছিলেন। বিজেপি সরকার, শুভেন্দু অধিকারীর সরকার বা মোদীজির আশীর্বাদে যে সরকার চলছে, কোনো ফয়েজ খানকে ছাড়বে না, কোনো বালু মল্লিককে ছাড়বে না। প্রকাশ্যিক বলা কি ওটা যোগ করুন, স্পেসিফিক অভিযোগ নেই। দুটো স্পেসিফিক উদাহরণ দিচ্ছি। অশোক চৌহান, যিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও ছিলেন, তার বিরুদ্ধে সরাসরি কয়েক হাজার কোটি টাকা তার বিরুদ্ধে তদন্ত বন্ধ হলো। প্রফুল্ল প্যাটেলের কথাটা সবাই আমরা জানি, যে তাকে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা থেকে বারবার বলেছেন কি ধরনের দুর্নীতি উনি যুক্ত ছিলেন, তাকে উপমুখ্যমন্ত্রী পদে দিয়ে দিলেন। দুর্নীতির সাথে সব অবস্থান ছিলেন। তৃণমূল কংগ্রেস দুর্নীতিকে শোনো না, দুর্নীতিকে তৃণমূল কংগ্রেস প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, সেই প্রাতিষ্ঠানিক রূপটাকে তোমরা দলীয় স্বার্থে ব্যবহার করছো। সেই কারণে সময় তো সরকারকে দেবেন,
যাতে আরো লোকে আমরা চাই ওই প্রেম রাখতে পারছে না। বলছে রাজ্য সভাপতি, কষ্টটা আমি বুঝি, রাজ্য সভাপতি বলছে এই মৌ যোচনায় এসো না অঙ্গ ভিজিয়ে গল্প করি, তো এত প্রেম নিবেদন আর থাকতে পারে? প্রতি মুহূর্তে আমরা এক কথা এক্ষুনি বলি আর একটু পরে অন্য কথা বলি, স্ববিরোধিতা থাকে, এগুলি তো রাজনীতির অংশ। শুনবো এই যে বারবার ঋত ধৃত এইসব বলা হচ্ছে, তো আসলে অধিকৃত তৃণমূল এবং বিজেপি যদি চাইতো সত্যি এদের কাউকে একদম ধারে কাছে ঘেঁষতেই দিত না। হকারদের তো একজনেরও পুনর্বাসন হলো না, পুরো সেক্টর 5-এর সমস্ত দোকানগুলো ভেঙে গেল, কিন্তু তৃণমূলে প্রত্যেকটি নেতার পুনর্বাসন কত তাড়াতাড়ি হলো, এই জায়গাটা আমরা বিজেপির কাছেই পৌঁছতে চাই। গতকাল যে কথাটা সজলবাবু বলেছেন আপনার এই শোতে, আমি আবার মনে করিয়ে দিতে চাই যে সায়ন্তনবাবু তো বহু বছর ধরে বিজেপির সঙ্গে আছেন, অত্যন্ত ডিসিপ্লিন নেতা, তো দলের মধ্যে আছেন, তো তারা ডিসিপ্লিন তো তাদের রাখতে হবে, কিন্তু বিজেপির যে সর্বভারতীয় নীতি সেই জায়গায় কেন্দ্রে 2/3 সংখ্যাগরিষ্ঠতা তাদের একটা চেষ্টা, তার জন্যে তারা এই কাজগুলো করছেন। এই নিয়ে বামপন্থীদের মুখে অনেক সময় শুনেছি নির্বাচনে টুকটাক এদিক ওদিক করার জন্য, একটা বড় লক্ষ্যের জন্য অনেক কিছু করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়, এই আলোচনা সব রাজনৈতিক দল করে, কিন্তু প্রশ্ন হচ্ছে বারবার করে যে একটা সরকার ক্ষমতায় এসছে, তাহলে সেই সরকারের প্রায়োরিটি শুরুতে কি কি হবে? অনেকগুলো ভালো কাজের কথা বলছেন, একটা ভালো বাজেট হয়েছে, অনেক শিল্প আসার কথা হচ্ছে, লাক্সের কারখানার কথা হচ্ছে, 100 কোটির বেশি হলে তাদের বিভিন্ন রকম শিল্প স্থাপনের সুবিধে পাবেন, এই কথা হচ্ছে। এই প্রায়োরিটির সঙ্গে সঙ্গে আপনার এই তালিকা যোগ করি যে একটা স্টিলের মানে ভারী শিল্পের একটা অ্যানাউন্সমেন্ট আজকে এইমাত্র হচ্ছে, যেটা 15,000 কোটি টাকা। এইখানটাই বলছি যে তৃণমূলেরই তো সরকার, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের ডেটা যদি তারা দেখতেন, তাহলে ভারতবর্ষে অসংগঠিত শিল্পে উত্তরপ্রদেশের পর পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের মোট যে আয় সেখান থেকে তার 12% পশ্চিমবঙ্গ থেকে হয়। এই অসংগঠিত শিল্পটাকে পুনর্বাসনের কাজটা বিজেপি সরকারের আগে করা উচিত, না তৃণমূল কংগ্রেসের পুনর্বাসনের কাজটা বিজেপি সরকারের আগে করা উচিত? কালীঘাট তৃণমূলে এখন চরম ডামাডোল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি করবেন তা নিয়ে চলছে নানা জল্পনা। এর মধ্যে ঋতব্রত তৃণমূলে নাম লেখানো মদন মিত্রকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 14 জুলাই তার স্ত্রী ও 2 ছেলেকে ইডি নোটিশ পাঠায়। পরদিনই শিবির বদলে ঋতব্রত তৃণমূলে চলে যান কামারহাটির বিধায়ক। ইডির তলবে বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন মদন মিত্রর এক ছেলে। সূত্রের দাবি, ব্যাংকের নথিপত্র নিয়ে তিনি আসেন ইডির দফতরে। সূত্রের খবর, বৃহস্পতিবার হাজিরা দিতে পারেন মদন মিত্রর স্ত্রী ও আর এক ছেলে, কিন্তু তিনি নিজে কি ইডির কাছে যাবেন? কবে হাজিরা দেবেন? আমার বলেছে আমি নাকি বেআইনি চাকরি দিয়েছি পৌরসভায়। আমি তো কোনোদিন এরকম করিনি। আর পৌরসভায় আমি চাকরি দেবো কি করে? পৌরসভা তো আমার আন্ডারে নয়। পৌরসভার খাতাও আমি দেখি না, প্রশ্নও আমি করি না। পৌরসভার যারা কর্মকর্তা তারা রয়েছে, বাট আমার ডেকেছেন নিশ্চয়ই। ছেলেকেও তো আজকে পূর্ণ ফ্যামিলি ডেকে নিয়েছে, পুরো কর্পোরেশন। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর তৃণমূল যখন ভেঙে চুরমার, তখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই ছিলেন মদন মিত্র। কিন্তু পুরনিয়োগ দুর্নীতি মামলায় স্ত্রী ও 2 ছেলেকে ইডির নোটিশের পরই রাতারাতি ছবিটা বদলে যায়। 14 জুলাই মদন মিত্রর স্ত্রী ও 2 ছেলেকে তলব করে নোটিশ পাঠায় ইডি। সেই রাতেই ঋতব্রত তৃণমূলের বিধায়ক সন্দীপন সাহার সঙ্গে দেখা করতে তার বাড়িতে পৌঁছে যান মদন মিত্র। সন্দীপন সাহার বাড়িতে আমি স্বর্ণদার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। স্বর্ণদা অনেকদিন বাদে, কোনোদিন আসিস না, আড্ডা মারবো, ফিশ ফ্রাই খাওয়াবো, আয়, ঢুকে পড়লাম, দেখা হলো, কথা হলো। পরদিন দুপুরে নিজেই গাড়ি চালিয়ে পৌঁছে যান বিধানসভায়। তারপর শটান বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে। ঋতব্রত তৃণমূলের হাত ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে শুরু করেন মদন মিত্র। ওই অভিষেক ব্যানার্জিকে দিয়ে বিজেপিকে হারানো যাবে না। ওই হিটলারি কায়দায় প্লেন থেকে নেবে, কোমরে হাত দিয়ে 4 তারিখ দেখে নেবো, হুইসেল বাজবে,
এসব করে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সঙ্গী মদন মিত্রকে 21শে জুলাইও দেখা যায় ঋতব্রত তৃণমূলের মঞ্চেই। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেও বার্তা দেন তিনি। আজকের এই 3 টুকরোর জন্য কে দায়ী? যদি হিম্মত থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি হেঁটে আসুন, একটা ডিমও পড়বে না, খালি বলবেন হ্যাঁ আমার ভুল হয়েছিল, আমি গান্ধারীর মতো পুত্র স্নেহে অন্ধ ছিলাম, আমার অন্যায় হয়েছিল, কেউ ডিম মারবে না। আপনি একবারও ভাবলেন না দলটার কথা? এই ডেকে পাঠানো আবার কি? অ্যাকশন ডেকে পাঠাবে, চা খাবে। আমি মদনদা বলে বলছি না, মদনদা আমি কোনো ব্যক্তিগত আক্রমণ করছি না। এসব আইওয়াস ডেকে পাঠানোর কোনো মানে কি আছে? অভিযোগ থাকলে অ্যাকশন দেখবে লোকে। এ নিয়ে তীব্র কটাক্ষ করেছে বাম ও বিজেপি। মদন মিত্রর ছেলে এবং স্ত্রীকে সমন পাঠিয়েছে ইডি। ওরা যাবেন, দেখা করবেন। মদন মিত্র বলেছেন তিনি দেখা করবেন। ইডির সমন পাঠালো, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। মদন মিত্রকে সপরিবারে ডেকেছেন, আর দুদিন পরে তো দুর্গা ঠাকুরকে সপরিবারে আমরা ডাকবো। মদন মিত্র কে যে তাকে সপরিবারে ডাকা যাবে না? আপনারা তো চিন্তিত কেন? মদনবাবু খুশি আছেন, তার বাড়ির সবাই খুশি আছেন, আপনাদের এত সমস্যা কি? ডাক পেয়েছেন, যাবেন, যদি না যান প্রশাসন ব্যবস্থা নেবেন। এরই মধ্যে মদন মিত্রকে আইনি নোটিশ পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 19শে জুলাই ফেসবুক লাইভে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন মদন মিত্র। অভিষেক, আপনি তো ক্রিমিনাল, আপনি তো মার্ডারার, আপনি তো পয়সা দিয়ে মার্ডার করেন, আপনি তো সুপারি দিয়ে মার্ডার করেন। ইউ আর হ্যাভিং আ ক্রিমিনাল ইনস্টিংক্ট। সেই ফেসবুক লাইভের লিঙ্ক এবং 6 মিনিট 55 সেকেন্ডের মাথায় এই কথাগুলো বলা হয়েছে। সে কথা উল্লেখ করে আইনজীবী মারফত মদন মিত্রকে চিঠি পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ও আমার একটা কথাটাকে টুইস্ট করেছে, জাগলারি অফ ওয়ার্ডস। আমি বলেছি ওর যা অ্যাটিটিউড, এই বয়সে যেভাবে কথাবার্তা বলে এবং যেভাবে সবসময় একটা চ্যালেঞ্জিং অ্যাটিটিউড থাকে, তাতেও খুনও করতে পারে। মানে হি মুভস লাইক এ সুপারি কিলার। তার মানে এটা নয় যে আমি বলেছি ও খুন করেছে, দুটো কথা করতে পারে আর করতে পারে। আইনি চিঠিতে বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফেসবুকে মদন মিত্র যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন, বিদ্বেষমূলক এবং অত্যন্ত মানহানিকর। However, ওর যে অ্যাগ্রেসিভনেস এবং ওর মধ্যে সব কথার মধ্যে একটা কিলার ইনস্টিংক্ট, মানে ক্রিমিনাল ইনস্টিংক্ট, দেখে নেবো, মারবো, ধরবো, এই কথাটা ভালো না। এমনকি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকেও যদি হিম্মত থাকে তাহলে 4 তারিখ বিকেলে থাকবেন, বুঝে নেবো। কাদের কথায় একটা দুম করে একটা কী সব বলে দিয়েছেন, তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সেটাকে মানহানির মামলার নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন, সেটা মদন মিত্র তার আইনজীবী দিয়ে তিনি কি করবেন তার ব্যাপার। যা নয় তাই একটা বলে দিলেন, একটা ভিত্তিহীন কিছু অভিযোগ করে দিলেন। এখন ওনাদের ওইদিকে ভালো সাজতে হবে। তো সব অভিষেক বন্দ্যোপাধ্যায় বা যে কোনো ব্যক্তি হবে, কারুর নামে যদি এরকম বলে দেয়, সে কি শুনবে? আমি একবার বলবো না, আমার স্ত্রীকে ডেকেছে একটা লয়ার বাবার সঙ্গে যা, এটা আমার অপরাধ? তোমার কি ব্যাকগ্রাউন্ড আমি জানি না। মদন মিত্রের ব্যাকগ্রাউন্ড হচ্ছে 1875 সালের বাড়ি, 3 জন লোক সন্ধ্যাবেলা রোজ বসত, স্যার রাজেন মুখার্জি, স্যার আশুতোষ আর বাবু রায়বাহাদুর সতীশচন্দ্র মিত্র, আমার ঠাকুরদাদা, ফার্স্ট ইন্ডিয়ান চিফ ইঞ্জিনিয়ার। আমি সেই বাড়ির ছেলে, আমার স্ত্রীকে ডেকেছে, আমি একটা লয়ার পাঠাবো না? আমি তো কাউর জবরদখল করতে যাইনি। বেশ, আমি এইখান থেকে আমি সরাসরি আসব যে মদন মিত্র আজকে কিন্তু ওই যে বলছিলাম না যে তীক্ষ্ণ আক্রমণ করেছেন তাকে আর যাই হোক মদনবান বলা যায় না। তার কারণ আজকে মদন মিত্র বলছেন ইডির থেকেও এবি মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশি ভয়ঙ্কর। বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য অনেক ব্যক্তি জেলে গেছেন, এই ভাষায় বলছেন কোট আনকোট মাল যে দিত সে জেলে যেত না। অভিষেক নিজেই পুলিশ কমিশনার ছিল। মারোয়ারি যারা হয় তাদের একটা পুরনো থাকে জানো, সেই চাকর থাকে ধুতি পরা, বাবুর চাকর। আমরা তো মমতা ব্যানার্জি বাবুর চাকর ছিলাম।
বলতে কোনো লজ্জা নেই। বাবুর প্রত্যাবর্তনের রায়চরণ, একদম, কোনো লজ্জা নেই বলতে। মদন মিত্র রায়চরণ, কিন্তু তাকে তুমি রায়চরণের সম্মানটুকু দিলে না। 7 জন মন্ত্রী উত্তর 24 পরগনা থেকে আমায় ডেকে বললেন, কয়জনকে দেবো আমি? একটা জেলা থেকে 7 জনকে? আমি কি মন্ত্রিসভা তাদের থেকে খারাপ ছিলাম? আমিও মেসিকে এনেছিলাম, অন্য কেউ এনেছিল, দেখে নিন। তবে এসব নিয়ে আমার বক্তব্য নয়। আমি তোমায় যেটা বলি, এই যে কথাগুলো বলছে, মানে আমার শুধু একটাই মনে হচ্ছে, সেটা হচ্ছে যে দুজনের মধ্যে তুলনা হচ্ছে, তৎকালীন ক্রীড়ামন্ত্রী দুজনেই তৃণমূলের, এবং তৎকালীন ক্রীড়ামন্ত্রী আরেকজন মদন মিত্র এবং অরূপ বিশ্বাস, দুজনেই এখন এক শিবিরে ঋতব্রতর দিকে। এক শিবিরে তবে কি, দেখো ঋতব্রত শিবিরটা হচ্ছে অনেকটা ওই সিঙ্গুরের জমির মতো। আচ্ছা, কিরকম? এরাম 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 এরাম, মানে সিনে তুমি কাটতে পারবে না। প্রচুর অনিচ্ছুক কৃষকের জমি আছে, প্রচুর অনিচ্ছুক কৃষকের জমি আছে। অর্থাৎ মদন মিত্র এবং মদন মিত্ররা বলছেন আন্না আন্না অভিষেক, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আন্না না বাহানা। বাহানা করেছো তোমরা। প্রথম হচ্ছে আমি আমার নেত্রীকে বলি, ম্যাডাম, বাঘের কিন্তু চোখের ট্রিটমেন্ট করাবার জন্য আমেরিকা যেত না বারবার, সেই জন্য আপনি বাঘ বলাটা আমার মনে একটু কম বলুন, মানে মেডিকেল কলেজ বলুন, হায়দ্রাবাদ বলুন, কিন্তু বাঘ চলে যাচ্ছে আমেরিকায়, বারবার চোখের এটা করতে ঠিক না। এক সেকেন্ড হচ্ছে, আপনি যেটা বলছেন যে আমারও তো বাড়ির লোককে ধরেছিল, আপনার বাড়ির লোককে গয়না সমেত, ইল্লিগাল গয়না সমেত কাস্টমসের ভেতরে ইল্লিগাল অকুপেন্সিতে ধরেছিল। রাজীব কুমার অ্যান্ড কোম্পানি ভেতর থেকে টেনে বেরিয়ে নিয়ে চলে এসেছিল। আর আমার বাড়ির পেছনে যদি 160 কোটি টাকার একটা কপ্টার থাকতো, তাহলে আমিও আপনাকে বাহানা দিতাম না। এটা একটু মনে রাখবেন। 160 কোটি, 160 কোটি, 160 crore ডলার। এই যে কপ্টারগুলো যেগুলো ভাড়া দেওয়া হচ্ছিল, সুদকে নিচ্ছে যখন তখন, আপনি যদি এই ইলেকশনে যতবার, আমি নাম বলবো না, এলি যাদের কপ্টার দিয়েছে, সেই জায়গায় যদি আপনি খাটনেওয়ালা 4টে এমএলএকে পাঠিয়ে দিতেন, তোমরা ড্রপ হয়ে যাবে, তোমরা এর থেকে ভালো রেজাল্ট বেরোলো। পুর নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার ইডির দফতরে হাজিরা দিলেন মদন মিত্রের ছোট ছেলে। আর এদিনই দুর্নীতি, নারী নির্যাতন থেকে পুলিশি ব্যবস্থা, একের পর এক ইস্যুতে বিধানসভায় দাঁড়িয়ে বিগত তৃণমূল সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অপরাজিতা বিলের সময় মনে আছে আমার বক্তৃতা, উনি এখানে বসেছিলেন, আমি ওখানে বসেছিলাম। কামদুনি, ছোট্ট ঘটনা, বারাসাত, শরীর থাকলে যেমন সর্দি কাশি জ্বর জারি হয়, একটু আধটু রেপ টেপ তো হয়। কাকদ্বীপের ঘটনা, ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000। হাঁসখালির ঘটনা, মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। ময়নাগুড়ির ঘটনা, লাভ অ্যাফেয়ার্স। আরজি কর, ওর বাবা মা চাইলে তো 10 লাখ দিতেই পারি। এই তো ছিল নারী নিরাপত্তা। আর নিরাপত্তা কিভাবে দিতে হয়, ঘটনা ঘটতে পারে, ঘটনা ঘটলে তাকে কিভাবে মোকাবিলা করতে হয়, বারুইপুরের একরত্তি ছোট্ট মেয়ে প্রমাণ করে দিয়েছে এই সরকার।
মহিলাদের ওপর সংগঠিত অপরাধের ক্ষেত্রে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফ্রি হ্যান্ড দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মহিলা কন্যার উপরে কিছু ঘটলে কারোর নির্দেশের জন্য অপেক্ষা করবেন না, যাই করতে চান করে দেবেন। আপনাকে ঢাল হিসাবে প্রোটেক্ট করবে রাজ্যের মুখ্যমন্ত্রী। 25 তারিখে ক্যাগের রিপোর্টগুলো তো প্লেস হবেই, পরবর্তী সেশনে আমরা ক্যাগের রিপোর্ট নিয়ে ডিসকাশন এবং তার যে রেকমেন্ডেশন রয়েছে তার উপরে সিদ্ধান্ত করব এবং যেখানে যেখানে দুর্নীতির প্রামাণ্য ক্যাগ ধরবে আমরা মহামান্য রাজ্যপালের কাছে সুপারিশ করব, তিনি মুখ্যমন্ত্রী হন, মন্ত্রী হন আর যে যত বড় নেতাই হন, তার বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা রাজ্যপালের কাছে সুপারিশ করব। এবং আমফানে বড় দুর্নীতি হয়, বিশেষ ক্যাগ তদন্ত হয়েছিল, সেই তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনা হয়নি। বড় বড় ভাষণ যারা দিচ্ছেন গতকাল এক ঝুড়ি লোক নিয়ে, তাদের মুখোশটাও আমরা অতি দ্রুত খোলার ব্যবস্থা করব। মুখ্যমন্ত্রীর এই যে দেখে নেব, তদন্ত করছি, খুলো, এটা হচ্ছে মিসড কল। অর্থাৎ যারা যারা আরো আছেন তদন্তে তারা চলে আসুন, তাহলে আমি বাঁচিয়ে দেবো, নইলে আমি পুলিশ, সিবিআই, ইডি এসব পাঠাবো। ওনার হুমকি মিসড কলে পরিণত। উনি বিধানসভায় দাঁড়িয়ে যাদের যাদের বিরুদ্ধে বলেছেন, প্রেস কনফারেন্সে, নবান্নে বা অন্য কোথাও যাদের বিরুদ্ধে বলেছেন, আগে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন, তারপর ওনার কথার বাস্তবতা আমরা বুঝবো। দুর্নীতি ইস্যুতে তৃণমূলের পাশাপাশি সিপিএম কেও আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। শুধু চোর তৃণমূলকে নয়, দুর্নীতিগ্রস্ত সিপিএম কেও আমি ছাড়ব না। আপনি ভেবেছেন 11 সালের পরে আপনারা কম্প্রোমাইজ করে নিলেন, পানিশমেন্ট দিতে পারেননি, ভাবছেন এই 2-3 মাস ভীষণ চাপে আছি আমরা, আস্তে আস্তে নরমাল হয়ে যাবে। নরমাল হবে না, নরমাল হবে না। জেলে নেব, কাস্টডি ট্রায়াল করাবো, চার্জশিট করব, সম্পত্তি অ্যাটাচমেন্ট করব, অ্যাকাউন্ট ফ্রিজ করব এবং যত অবৈধ সম্পত্তি 15 বছরে করেছেন অকশন করব, সেল করব। আরে এই জন্যই তো রিটায়ার্ড জাস্টিস বিশ্বজিৎ বসুর কমিশন, এই জন্যই তো আইপিএস জয়রামনের কমিশন। মুখ্যমন্ত্রী যখন তৃণমূল সরকারের মন্ত্রী ছিলেন, মমতা ব্যানার্জির নেতৃত্বে মন্ত্রী ছিলেন, তখন মমতা ব্যানার্জি এই কথাটাই বলেছিল যে সিপিএম আমলের সব দুর্নীতি খুঁজে বেঁধে বার করবে, আলমারি সব ওনার কাছে আছে, ফাইল সব ওনার কাছে আছে, উনি সবাইকে জেল খাটাবেন ইত্যাদি প্রভৃতি অনেক কিছু বলেছিলেন। এবং তখনকার মুখ্যমন্ত্রী আর তখনকার শুভেন্দু অধিকারী দুজনে মিলে একথাটাও পর্যন্ত বলেছিলেন যে কাউকে ছেড়ে দেওয়া হবে না, লাল পতাকা কোথাও খুঁজে পাওয়া যাবে না। তারপর উনি তো তৃণমূলের মন্ত্রী হিসেবে যা বলেছিলেন, আজকে বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে একই কথা বলছেন। তখন মমতা ব্যানার্জি কিছুই করতে পারলেন না, কেননা করতে গিয়ে দেখলেন আসলে ফাইল বেরোচ্ছে মমতা ব্যানার্জির, আসলে ফাইল বেরোচ্ছে তৃণমূলের, আসলে ফাইল বেরোচ্ছে তৃণমূলের দুর্নীতির। এত সহজ জিনিস না, কমিউনিস্টরা অন্য ধাতুতে গড়া, এটা বোঝার যোগ্যতা সবার থাকে না। তৃণমূল থেকে রিউজড হচ্ছে বিজেপির বড় বড় নেতা, এখন তো সরাসরি ঢুকতে পারছে না। কেউ বলছে এনসিপিআই, কেউ বলছে কি ব্রত না কি নাম দিয়েছে, তাই না? কোন আদর্শ ব্রত আমরা জানি না। তারা কিন্তু ওই রিউজ হতে চাইছে আর একটা প্ল্যাটফর্মে। পশ্চিমবঙ্গ একটা সময় ছিল আদর্শের, সারা ভারত সম্মান করতো পশ্চিমবঙ্গকে, কেন এখানে আদর্শের রাজনীতি হয়। যে কথাটা আমি বলবো আমার মরণ পর্যন্ত সে একই কথাই বলবো, সেই জিনিসটা কোথাও হারিয়ে গেল। তারপরে শুরু হলো তৈরি মর্দলের রাজনীতি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা সেটা বেশ কিছুদিন চললো, তারপরে যোগ হলো বলা হলো কি অভিষেকের সেনাপতিত্বে। সবাই যারা আজকে ঋতব্রতে গেছেন, মানে এই যে তৈলমর্জনটা মানে এত সূক্ষ্মভাবে বাঙালি রাজনীতিবিদরা শিখেছেন, আমার ধারণা এই জিনিস কিন্তু এত দ্রুত ছড়িয়ে পড়ছে। তার ফলে কি হচ্ছে যে আর এখন হচ্ছে তাদেরই দায়ী করা, আর যারা ওই স্টেপ অবধি এখনো যেতে পারছেন না তারা সামনে নন্দ ঘোষ হিসেবে পাচ্ছেন আইপ্যাককে, মানে ওটা স্টেপ বাই স্টেপ। আমি দুটো লাইন ওনার রাজাদার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলছি, বিরুদ্ধে না। সেটা হচ্ছে একটু পিছিয়ে যান, সৌগত রায় যাকে আমরা তখন দেখলাম ৭৭ সালে ব্যারাকপুর থেকে কংগ্রেসের টিকিটে নির্বাচিত হলেন, কংগ্রেস এস হয়ে চরণ সিং সরকারে যোগদান করলেন, দলবদলের কাণ্ড করলেন, সেই যুগে চরণ সিং সরকারের মন্ত্রী হলেন, পেট্রোলিয়াম মন্ত্রী। পরবর্তী সময় যখন তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হলো, কংগ্রেসের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রথম প্রার্থী হলেন দক্ষিণ কলকাতা কেন্দ্রে। তিনি এখন দলবদল বিরোধী কথাবার্তা বলছেন, পশ্চিমবঙ্গে দেখালেন, দৃষ্টান্ত স্থাপন করলেন। দ্বিতীয় উদাহরণ বলতে চাই, তৃণমূলের আমলে মানস ভূঁইয়া খুনের মামলায় যুক্ত করানোর ভয় দেখিয়ে তাকে দলে টানলো তৃণমূল, এখন সে দল থেকে পালিয়ে গেছে। কিন্তু সায়ন্তনদা যে উদাহরণগুলো দিলেন তার মধ্যে মোটামুটি ধরুন 2.5 দশকের একটা তফাৎ আছে। আমি বলছি 2.5 বছরের তফাৎ, ভাবছেন তো ভুল না, ওখানে 2.5 দশক ছিল, আমি এবার যেটা দেখাবো 2.5 বছরের তফাৎ। 2.5 বছর আগে যিনি বলছেন যে শুভেন্দু অধিকারীর চক্রান্তে আমি গেছিলাম, আমার জেলে আসতে হয়েছে গ্রেফতারের পরের দিন, আজকে সেই তিনিই বলছেন যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ায় তিনি গর্বিত এবং তিনি যে কত দুর্ধর্ষ সংগঠক, 5টা জেলা তৃণমূলে থাকার সময় কি দারুণ সামলেছেন এবং তার পিতৃদেব শিশির অধিকারীকে তিনি দাদা বলেন ইত্যাদি ইত্যাদি। আমি এর আগে বর্তমানটা দেখিয়েছি, 2.5 বছর পিছিয়ে গিয়ে অতীতটা দেখাই। গভীর চক্রান্ত শুভেন্দু অধিকারী আর বিজেপি, গভীর চক্রান্ত শুভেন্দু অধিকারী আর বিজেপি। শুভেন্দু অধিকারী গভীর চক্রান্ত করেছিলেন, এখন অবশ্য তিনি দারুণ। সুমনদা খুব পরিষ্কার ওনার এই পরিবর্তনটা বরুণ বিশ্বাসের ফাইল খোলার সাথে সরাসরি সম্পর্কিত। বরুণ বিশ্বাসের ঘটনায় যেভাবে বরুণ বিশ্বাসের পরিবার দিনের পর দিন জ্যোতিপ্রিয় মল্লিককে অভিযুক্ত করেছেন এবং তার ষড়যন্ত্রে কিভাবে বরুণ বিশ্বাসের মতন একজন ব্যক্তিত্বের মৃত্যু ঘটেছে সেটা কিভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা দিতে সক্ষম হয়েছেন, কিভাবে মানে বরুণ বিশ্বাসের পরিবারকে হেনস্থা করেছে এই জ্যোতিপ্রিয় মল্লিক দিনের পর দিন, এটা যখন আজকে আনার্থ হওয়ার সম্ভাবনা, শুভেন্দু অধিকারী পরিষ্কার বরুণ বিশ্বাসের পরিবারকে আশ্বস্ত করেছেন যে ফাইল শুধু খোলা হবে না, ন্যায় বিচার দেওয়া হবে। এবং আমি যতটুকু বুঝি শুভেন্দু অধিকারী কিন্তু এটা ন্যায় বিচার দিয়ে ছাড়বেন। ফলে সেই জায়গাতে, কারণ ইতিমধ্যে আপনি যদি দেখেন আনিস খানের ফাইল আবার খোলা হয়েছে, তমন্না খাতুনের ফাইল আবার মানে খোলা হয়েছে এবং দোষীদের মানে অভিযুক্তরা অ্যারেস্ট হয়েছেন। কাকদ্বীপ, যে কাকদ্বীপে দুজন সিপিএম দম্পতি তরিদাঘাত হয়েছিল তাদেরকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল, তাদের ফাইল খোলা হয়েছে। তার ছেলে কিন্তু অনেকটা আশ্বস্ত হচ্ছেন। ফলে একটার পর একটা যখন ফাইল খোলা হচ্ছে। ভোটের প্রচার থেকে ভোট, তারপর তৃণমূলের ভরাডুবি থেকে বিজেপির বিশাল জয়, নতুন সরকার, নতুন বিরোধী, নতুন আক্রমণ, নিশানার লক্ষ্য পরিবর্তন, পালাবদলের পর রাজনৈতিক ঝড় এখনো অব্যাহত রাজ্যে। এরই মধ্যে জাতীয় রাজনীতিতেও ঝড় উঠেছে। নিটের প্রশ্নফাঁসের প্রতিবাদে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর জীবন নিয়ে ছিনিমিনি খেলার বিরোধিতায় ককরোচ জনতা পার্টির আন্দোলনে পুলিশের অত্যাচারের অভিযোগে প্রধানমন্ত্রীর বাসভবনের অদূরে রাহুল গান্ধীর অবস্থান ঘিরে এখন তপ্ত দিল্লি। উত্তপ্ত সংসদ, বিরোধী দল, ছাত্র, যুব, শিল্পী থেকে অভিনেতা অভিনেত্রীদের একাংশের নিশানায় মোদী সরকার। পাল্টা পড়ুয়াদের হাতিয়ার করে বিরোধীদের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগে সরব হয়েছে বিজেপি। उनका ये आचरण बहुत ही खतरनाक मंशा से
मुकदमा चलना चाहिए। সোমবার প্রশ্ন ফাঁস ইস্যুতে আন্দোলনরত পড়ুয়াদের ওপর লাঠিচার্জ করে দিল্লি পুলিশ। প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্নায় বসেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। তাদের এভাবেই তুলে দেয় পুলিশ। এরপর বুধবার সংসদ চত্বরে কালো কাপড় পরে বিক্ষোভ দেখায় বিরোধীরা। Dharmendra Pradhan is a symbol and the students have pain about how they have been treated. That symbol has to be removed. Symbol has to be removed because he is a completely incompetent, probably collusive person in this drama. We know his background, we know how clean he is, we know the type of person he is. There's a history here. प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में हमारी सरकार विद्यार्थियों और नौजवानों की आकांक्षाओं को पूरा करने और उनके कल्याण के प्रति पूरी तरह से प्रतिबद्ध है। मगर विपक्ष संसद में नहीं बल्कि सड़क पर मुद्दों का समाधान करने का मैं मानता हूं अनुचित प्रयास कर रहा है और लोकतंत्र के मुद्दों पर चर्चा करने की जगह संसद भवन है जहां विपक्ष अपनी बात कहने के लिए पूरी तरह से स्वतंत्र है। এ নিয়ে তরজায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপিও। আমরা দাবি করছি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আমরা চাইছি যে এই নিয়ে আলোচনা হোক। টিএমসি বা কালীঘাট টিএমসি যাই বলুন না কেন, তারা কলকাতায় নিজেরা ডুবেছে, এখন এখানে এসেছে কংগ্রেসকে ডোবানোর জন্য। প্রতিবাদ বিক্ষোভের আঁচ পৌঁছয় সংসদের অন্দরেও। দফায় দফায় মুলতুবি হয়ে যায় লোকসভা ও রাজ্যসভা। हमारा डिमांड वेरी क्लियर है, एजुकेशन मिनिस्टर शुड बी रिजाइन। ये मुद्दा कांग्रेस समाजवादी पार्टी बीजेपी का नहीं है, ये मुद्दा युवाओं और छात्र नौजवानों का है। सरकार पूरी तरह से नीट पेपर लीक पे चर्चा करने के तैयार है और इस देश के युवाओं को भविष्य के लिए हम सब मिलकर के एक सार्थक चर्चा हो। মঙ্গলবার অনশনরত সোনাম ওয়াংচুককে দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং। এদিন তাদের উদ্দেশ্যে একটি চিঠিতে সোনাম ওয়াংচুক পরিষ্কার জানিয়েছেন, আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না করার আশ্বাস সরকার দিলে তবেই তিনি অনশন প্রত্যাহার করবেন। সরকারের আশ্বাস না মিললে অনির্দিষ্টকালের জন্য অনশন চালিয়ে যাবেন তিনি। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।